আসসালামু আলাইকুম। সো গতি চ্যাপ্টারের পার্ট 1 আমরা দেখে ফেলেছি। পার্ট 1 এর ক্লাসটি হয়ে গেছে, পার্ট 2 এর ক্লাস আজকে শুরু হবে। সো আজকে আমরা পার্ট 2 তে মূলত যেই টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মাত্রা। মাত্রা দিয়ে আমরা মূলত আজকে শুরু করব আমাদের ক্লাসটা। হোয়াইট কালার কোথায়? ওকে। সো মাত্রা দিয়ে যদি আমরা আজকে ক্লাসটা শুরু করি। মাত্রা, মাত্রা। আচ্ছা, তো আমরা দূরত্বের কনসেপ্ট পড়েছিলাম, তাই না? দূরত্ব। আমরা যদি দূরত্ব দিয়ে শুরু করি, মনে করলাম দূরত্ব। দূরত্বের ইংলিশ কি? দূরত্বের ইংলিশ হচ্ছে লেংথ। লেংথের প্রথম যে অ্যালফাবেটটা সেটা কি? এল না? সেটা কি এল না? এল না? এই এল কে বলা হবে আমাদের দূরত্বের মাত্রা। ঠিক আছে? ওকে। তারপর সরণের ক্ষেত্রে, সরণের ইংলিশ আমরা কি জানতাম? ডিসপ্লেসমেন্ট। ওকে। সরণকে আমরা প্রকাশ করতাম এস দিয়ে, তাই না? ওকে। এখন সরণ আর দূরত্ব যেহেতু সেম টার্ম, তো সরণ ইজ ওয়ান কাইন্ড অফ দূরত্ব, মানে এটাও কিন্তু একটা লেন্থ, তাই না? এজন্য সরণের মাত্রাও হচ্ছে আমাদের এল। ওকে, ঠিক আছে। এরপর মনে করো হচ্ছে সময়। সময়, সময়ের ইংলিশ কি? সময়ের ইংলিশ হচ্ছে টাইম। টাইম, টাইমের প্রথম অক্ষর কি? টি। সো সময়ের ক্ষেত্রে মাত্রা হচ্ছে আমাদের টি। ওকে। এরপর আমরা বেগ দেখেছিলাম। বেগ, বেগের ইংলিশ ছিল কি? ভেলোসিটি। এখন দেখো, এই যে তিনটা, এই যে তিনটা, এই তিনটা কি ছিল বলতো? এই তিনটা মৌলিক রাশি ছিল না? এই তিনটা কিন্তু মৌলিক রাশি ছিল। এরা নিজেরাই নিজেদেরকে আইডেন্টিফাই করে, হ্যাঁ, মানে এরা হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি হচ্ছে এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে যে সকল রাশি তৈরি হয় তাদেরকে কিন্তু আমরা কি বলি? তাদেরকে বলি হচ্ছে আমরা যৌগিক রাশি। যেমন দেখো বেগ, বেগকে আমরা কি লিখেছিলাম? বেগকে আমরা লিখেছিলাম দূরত্ব ডিভাইডেড বাই, বা সরণ ডিভাইডেড বাই কি? সরণ, তাই না? সরণ হবে এখানে উপরে, আর নিচে হবে সময়। আর যদি এটা বেগ না হয়ে দ্রুতি হতো, স্পিড হতো, তাহলে উপরে আমরা দূরত্ব রাখতাম। তো সরণ, সরণের ক্ষেত্রে আমরা কি জানলাম মাত্র? সরণের ক্ষেত্রে আমাদের মাত্রাটা হচ্ছে এল, তাই না? সরণের ক্ষেত্রে আমাদের মাত্রাটা হচ্ছে এল। সময়ের ক্ষেত্রে মাত্রা আমরা জানি ক্যাপিটাল টি। সো আমি যদি টিটাকে উপরে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? টি ইনভার্স হয়ে যায় না? তো এই যে এল টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে আমাদের বেগের ক্ষেত্রে মাত্রা। ঠিক আছে? একইভাবে দেখো ত্বরণ, ত্বরণের জিনিস কি ছিল? অ্যাক্সিলারেশন। ত্বরণও কিন্তু একটা যৌগিক রাশি, এবং ত্বরণকে আমরা পাচ্ছিলাম বেগকে সময় দিয়ে ভাগ করে, তাই না? বেগকে সময় দিয়ে ভাগ করে আমরা ত্বরণ পাচ্ছিলাম। তো আমরা মাত্র দেখলাম বেগের মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান। আর নিচে যদি আরেকটা সময় চলে আসে তাহলে কি কি লিখবো বলো তো? এল টি ইনভার্স ওয়ান তো আছেই, এটার সাথে আরেকটা টি ইনভার্স ওয়ান আসবে না? নিচেরটা থেকে উপরে যদি আনি তাহলে সর্বশেষ কি হয়? এল টি ইনভার্স টু। এল টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা। ঠিক আছে? তো মাত্রার কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। মাত্রার কনসেপ্ট দিয়ে আসলে অনেক ম্যাথ আসে মাঝে মাঝে, স্কুলে চলে আসবে না? তোমাদের যে ইজি ইজি পরীক্ষাগুলো থাকবে, টিউটোরিয়াল পরীক্ষা, সিটি, এসব জায়গায় দেখবে যে ম্যাথ চলে আসতে পারে মাত্রা থেকে। বাট এটা তত ইম্পর্টেন্ট কিছু না, বাট মাত্রাটা আবার এমসিকিউর জন্য খুব ভালো কাজে দিবে। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু মাত্রাটা খুব ভালো কাজে দিবে। তখন কিন্তু এমসিকিউ তে চলে আসবে যে বেগের মাত্রা কত, ত্বরণের মাত্রা কত, বা সামনে আমরা আরো অনেক ধরনের টার্ম দেখবো ফিজিক্সের। প্রত্যেকটা টার্মের কিন্তু একটা একটা করে মাত্রা থাকবে। তো মাত্রাগুলো বের করা শিখতে হবে, এবং কিভাবে মাত্রা বের করতে হয় আমরা কিন্তু সামনে আরো ভালো মতো শিখবো। ঠিক আছে? তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা গতির বিভিন্ন প্রকার দেখেছিলাম। গতির বিভিন্ন প্রকার দেখেছিলাম। ওকে। সো আমরা মাত্রা দেখে ফেললাম। আমরা বলতেছিলাম যে মাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউর জন্য মেইনলি, এবং মাঝে মাঝে কিন্তু টিউটোরিয়াল পরীক্ষা, সিটি পরীক্ষা, বা ছোট ছোট পরীক্ষা, কিংবা সৃজনশীলের কতে কিন্তু চলে আসতে পারে আমাদের মাত্রার কনসেপ্ট গুলো। ঠিক আছে? ওকে। তো আমরা যদি এখন মুভ অন করি আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, দেখো আমরা গতকাল বা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা মূলত
বেগ, ত্বরণ, দ্রুতি, এ সকল বিভিন্ন কনসেপ্ট পড়েছিলাম, তাই না? আচ্ছা, তো বেগকে যদি আমি বলি, বেগ বেগ কিন্তু দুই রকমের হতে পারে, বুঝছো? দেখো বেগ, এই যে বেগ, বেগ কিন্তু দুই রকমের হতে পারে। বেগ এক রকমের হতে পারে হচ্ছে বেগ এক রকমের হতে পারে সমবেগ, আবার এই বেগটা হতে পারে অসমবেগ। অসমবেগ, ঠিক আছে? তো সমবেগ হতে পারে, অসমবেগ হতে পারে। আমরা এখন এই সমবেগ অসমবেগ নিয়ে একটু দেখবো। আচ্ছা, তো বেগ কাকে বলে মূলত বলো তো? আমরা যদি বেগের আরেকটু ধারণা দিয়ে দিই যে বেগ কাকে বলে। বেগ ছিল মূলত আমাদের সরণের পরিবর্তনের হার, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলতেছিলাম। এই যে মনে করো যে ডেল এস বাই টি, এটাকে আমরা সরণের যে পরিবর্তন মানে ডেল এস, তাকে আমরা কি, যদি আমি সময় দিয়ে ভাগ করতাম তাহলে আমি বেগ পেয়ে যেতাম, তাই না? আমাদের কনসেপ্টটা কিন্তু এরকমই ছিল। আচ্ছা, তো সমবেগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয়, আমাদের সময়ের সাথে সাথে স্বর্ণের পরিবর্তনটা অলওয়েজ যদি সেম থাকে, হ্যাঁ, তাইলে আমরা বলবো যে আমাদের বেগটা এখন সমান। মানে ডেল এস যদি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের আলটিমেটলি ভিটাও কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ। সময়ের সাথে সাথে যদি আমাদের স্মরণের যে পরিবর্তন সেটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের ভিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করি, মনে করো, আচ্ছা মনে করো এটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4, এইদিকে আমি যদি টি কনসিডার করি, এবং এইদিকে যদি আমি সরণ কনসিডার করি, মনে করলাম 1 সেকেন্ডে কোন একটা বস্তু এই জিরো অবস্থান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে সে 1 সেকেন্ডে 10 মিটার যায়, 2 সেকেন্ডে 10 মিটার যায়, 3 সেকেন্ডে 10 মিটার যায়, আরো 4 সেকেন্ডে আরো 10 মিটার, 5 সেকেন্ডে আরো 10 মিটার। আচ্ছা, তো এরকম সে টোটাল গেল। এখন আমাকে বলো তো যে সে টোটাল কতটুকু গেছে। মনে করো যে এস টোটাল যদি আমি বলি, এস টোটাল কত? দেখো এখানে কিন্তু এই 10, 20, 30, 40, 50, তাই না? 50 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। টি কত বলতো? আমি যদি বলি টি টোটাল, টি কত? 1, 2, 3, 4, 5। তার মানে কি সে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে সে কতটুকু যায়? 50 মিটার যায়। তো আমাকে যদি বলে যে তাইলে বেগ কত, তাহলে বেগ কত, আমি কি এটা বের করতে পারবো না বেগ কত? আমি এখান থেকে বলতে পারি যে সুতরাং বেগ আমাদের কত হতে পারে, এস টোটাল ডিভাইডেড বাই কি, টি টোটাল, তাই না? এটা কি হবে? 50 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের বেগের একক ছিল। তো দেখো এখানে যে আমি যে বেগটা বের করছি, এই বেগটা কিন্তু আমাদের একদম জিরো অবস্থান থেকে শুরু করে, একদম এই জিরো অবস্থান থেকে শুরু করে একদম এই 5 সেকেন্ড পর্যন্ত, মানে 0 সেকেন্ড থেকে বা আদি অবস্থান থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে টোটাল যতটুকু গেল, তার একটা এভারেজ ভেলোসিটি আমরা মতো বের করছি। হ্যাঁ, এই যে ভিটা, এই ভিটা কি বলতো? এই ভিটা হচ্ছে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের, 5 সেকেন্ডের এভারেজ, এভারেজ ভি, তাই না? এটা কিন্তু একটা গড় বেগ বলতে পারি আমরা, এটাকে টোটালি গড় বেগ বলতে পারি। আচ্ছা, এখন আমি যদি কোন একটা নির্দিষ্ট মুহূর্তের কথা চিন্তা করি যে আমাদের এই তম সেকেন্ডে কতটুকু বেগ ছিল, মনে করি আমি যদি বলি যে 1 সেকেন্ডে আমার কতটুকু বেগ, 2 সেকেন্ডে আমার কতটুকু বেগ, হ্যাঁ, 3 সেকেন্ডে কতটুকু বেগ হয়েছে, 4 সেকেন্ডে কতটুকু বেগ হয়েছে, আমি যদি এরকম আলাদা আলাদা করে বলি যে আমাদের কোন একটা পার্টিকুলার সেকেন্ডে আমাদের কতটুকু বেগ কাজ করে, আমি যদি সেই হিসেবে যদি বলি, মনে করো আমি বলি যে ভি 1 সেকেন্ড, সাপোজ, হ্যাঁ, ভি 1 সেকেন্ড, তার মানে কি, ভি 1 সেকেন্ড মানে কি আমাদের এস বাই টি। এস কত বলতো? এই জায়গাটা না, এই জায়গাটি তো সে অতিক্রম করছে 1 সেকেন্ডের মধ্যে, তো এই জায়গাটা কত আমাদের 10 না? তো আমি এখানে কি লিখবো? 10 লিখবো উপরে। 10/টি, টি কত? 1 সেকেন্ড। এখান থেকে আমাদের এ পর্যন্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে, এই যে 1 সেকেন্ড লিখলাম উপরে, উপরে 10 মিটার, নিচে 1 সেকেন্ড। তো আলটিমেটলি আমাদের ভি 1 সেকেন্ডের জন্য কত চলে আসে?
দেখো আলটিমেটলি আমাদের 1 সেকেন্ডের জন্য বেগ কত চলে আসে? 10 মিটার পার সেকেন্ড। আমি যদি v2 সেকেন্ড বলি, v2 সেকেন্ড বলি, মানে 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সো আমি দেখো এখানে যদি রেফারেন্স ধরি, আমি যদি এখানে রেফারেন্স ধরি জিরোকে, মানে একদম প্রথম থেকে যদি আমি তাকে চিন্তা করি যে প্রথম থেকে 2 সেকেন্ড পর্যন্ত কতটুকু বেগ কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমার রেফারেন্স ফ্রেম হবে ও। আর যদি আমি বলি যে না 1 সেকেন্ডের সাপেক্ষে, মানে এই আদি অবস্থা তখন যদি এইটা হয় 1 সেকেন্ডের সাপেক্ষে 2 সেকেন্ডে কতটুকু বেগ ছিল, মনে করি আমি প্রথমে ধরলাম রেফারেন্স ফ্রেম যদি ও হয়। সাপোজ ইফ রেফারেন্স ফ্রেম ইজ ও, যদি ও হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম হয়, তাহলে v2 সেকেন্ডে আমাদের স্মরণ কতটুকু হলো বলতো? ও থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের স্মরণ হয় টোটাল 10 + 10, মানে 20, তাই না? আর টোটাল সেকেন্ড তো 2, তাহলে 20/2, 20/2 সমান সমান কত বলতো? 20/2 সমান সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে কিন্তু আসতেছে। আবার যদি আমি বলি যে না এই যে 2 সেকেন্ডে আমার কতটুকু বেগ হয়েছে, সেটা আমি যদি 1 সেকেন্ডের সাপেক্ষে বলি, সো ইফ রেফারেন্স ফ্রেম ইজ 1 সেকেন্ড, যদি 1 সেকেন্ডে যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা যদি আমাদের এখন রেফারেন্স ফ্রেম হয়, তাহলে আমাদের এই 2 সেকেন্ডে কতটুকু বেগ সে অ্যাকচুয়ালি হয়। তো সেক্ষেত্রে v2 সেকেন্ড আমি কিভাবে বের করতে পারি? v2 সেকেন্ড উইল বি আমাদের কি, যে 1 সেকেন্ডের পর যখন আমাদের ওই বস্তুটা আবার এদিকে যাওয়া শুরু করে, তো সে কতটুকু গেছে? সে কিন্তু আলটিমেটলি আবার 10 সেকেন্ড, মানে 10 মিটারই গেছে, তাই না? এই যে 10 মিটার গেছে। আর টি কত? টি হচ্ছে আমাদের আগে ছিল 1 সেকেন্ডের মধ্যে কতটুকু, এখন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে গেছে। 1 সেকেন্ড থেকে সে জাম্প দিছে 2 সেকেন্ডে, তার মানে কয় সেকেন্ড এখানে? 2 - 1, 2 - 1 সেকেন্ড, তার মানে কি 10/1 ইজ ইকুয়াল টু কি 10 মিটার পার সেকেন্ডই না? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি টি এর মানটা সেম কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে এখানেও 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের টি আহ প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের বেগের মানটা, মানে ভি এর মানটা যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমি তাকে কি বলবো? তখন তাকে আমি বলবো হচ্ছে আমাদের এখানে চলতেছে সমবেগ। এখানে আমাদের কি চলতেছে? সমবেগ চলতেছে, ঠিক আছে? সমবেগ ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ভেলোসিটি। বুঝতে পারছি? হুম। তো এটা হচ্ছে আমাদের সমবেগের কনসেপ্ট, যে সময়ের সাথে সাথে যদি আমাদের স্মরণের মানটা বা স্মরণের যতটুকু পরিবর্তন হয়, সেটা যদি সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো সমবেগ। আর অসমবেগ কি হবে বলতো? অসমবেগ হবে তার উল্টাটা। অসমবেগ হবে তার উল্টাটা, মানে সময়ের সাথে যদি আমাদের স্মরণের পরিবর্তনটা অলওয়েজ সেম না থাকে, তখন আমি বলবো যে সেটা আমাদের অসমবেগ। তো আমরা সমবেগ দেখলাম, এখন যদি আমরা একটা অসমবেগ নিয়ে কথাবার্তা বলি, অসমবেগ নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, মনে করো অসমবেগ, ঠিক আছে? অসমবেগ জিনিস হচ্ছে নন সিঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? নন সিঙ্গুলার ভেলোসিটি। ওকে। মনে করি এখানেও যদি আমরা একটা সেম ভাবে একটা লাইন ড্র করি, লাইন ড্র করে আমরা সেখানে বোঝার চেষ্টা করি। মনে করো হুম, মনে করো এই হচ্ছে গিয়ে আমাদের সেই লাইনটা। এখানে মনে করো আমরা জিরো থেকে শুরু করব, 0, ঠিক আছে? 1 2 3 4 5, হ্যাঁ? এইদিকে আমরা টি কনসিডার করতেছি, তাই না? আর এই নিচে যদি আমরা এবার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সরণ চিন্তা করি, মনে করো এদিকে আমাদের সরণ কাজ করতেছে। মনে করলাম প্রথমে সে 1 সেকেন্ডে 7 মিটার যায় ফার্স্টে, হ্যাঁ? তারপরে 2 সেকেন্ডে সে জাস্ট 2 মিটার বেড়ে মনে করলাম 9 মিটার গেছে। 3 সেকেন্ডে সে যায়, এখানে ধরলাম 6, এখানে ধরলাম 6, তারপরে এখানে ধরলাম যে সে কতটুকু যায়, মনে করলাম 10 যায়, তারপরে এখানে যায় আরো 11 পরিমাণ, ঠিক আছে? মানে এখানে যেটা হচ্ছে যে সে 1 সেকেন্ডে, আচ্ছা যে এভাবে না লিখে আমি যদি একটু ডিফারেন্ট ভাবে লিখি, ওয়েট, মনে করলাম প্রথমে গেছে সে সাপোজ 7 মিটার 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 2 সেকেন্ডে সে গেছে 9 মিটার সাপোজ, 3 সেকেন্ডে সে গেছে
তোমার 6 মিটার সাপোজ, ঠিক আছে। তারপরে 4 সেকেন্ড এসে গেল, মনে করো আরো 10 মিটার গেল। তারপরে লাস্টে গেছে আমাদের মনে হয়, মনে করো যে 11 মিটার গেছে, ঠিক আছে। ওকে, তো এভাবে যদি সে যাত্রা করে, এভাবে যদি সে যাত্রা করে, তাহলে আমি যদি ফার্স্টে বের করি আমাদের গড় বেগ, আমি যদি এভারেজটা বের করি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি কি হয় বলতো? এভারেজ ভেলোসিটি হয় হচ্ছে আমাদের, মনে করো সামেশন অফ এস বা এস টোটাল, আর কি সামেশন অফ টি, বা সামেশন অফ টি না, মানে কতটুকু টি গেছে আর কি, এক কথায়, ঠিক আছে। হ্যাঁ, ওয়েট, সামেশন অফ এস ডিভাইডেড বাই টি, সেটাই তো আমাদের এভারেজ ভেলোসিটি, তাই না? একদম প্রথম থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা ডিভাইডেড বাই সময়, তো সময় তো আমাদের মেইনলি 5 সেকেন্ডই আছে। কতটুকু দূরত্ব গেছে, মনে করো 1 সেকেন্ডে সে 7 মিটার যায়, 2 সেকেন্ডে সে আরো 9 মিটার গেছে, 2 সেকেন্ডে সে আরো 9 মিটার গেছে, তার মানে কত, 7 9 16, 16 16 22, 22 আর 10 32, 32 আর 11 কত, 43, 43 ডিভাইডেড বাই 5। তাহলে আমি যদি একটু হিসাব করি যে কতটুকু আসে আমাদের এভারেজ ভেলোসিটিটা, তাহলে তোমরা বুঝবা 43 ডিভাইডেড বাই 5, 8.6। মনে করো 8.6 এটা হচ্ছে আমাদের, 8.6 এটা হচ্ছে আমাদের কি এভারেজ ভেলোসিটি বা গড় বেগ। এখন আমরা দেখব হচ্ছে পয়েন্টে পয়েন্টে কতটুকু বেগ কাজ করে, 1 সেকেন্ডে কতটুকু বেগ হয়, 2 সেকেন্ডে কতটুকু বেগ হয়, 3 সেকেন্ডে কতটুকু বেগ হয়, ঠিক আছে। আগের বার আমরা কি দেখছিলাম যে প্রত্যেকটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য আমাদের বেগের মানটা সেম ছিল প্রতিবার। এবার দেখি যে ভ্যারি করে কি করে না। ওকে, সো মনে করো ফার্স্ট যদি আমরা লিখি যে ভি ওয়ান, ভি ওয়ান মানে যে এই এই জায়গার মধ্যে, হ্যাঁ, ভি ওয়ান যদি এই জায়গার মধ্যে হয়, তাহলে ও থেকে আমাদের 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কতটুকু দূরত্ব গেছে, 7 মিটার। তো আমাদের বেগ কত, ফার্স্ট অফ অল এখানে বেগ হচ্ছে মনে করো 7 মিটার পার সেকেন্ড, এই জায়গাটার মধ্যে 7 মিটার পার সেকেন্ড। তারপরে আমি যদি ভি টু বলি, ভি টু বলি, ভি টু বলি, তাহলে সেক্ষেত্রে দেখো ও যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, এই যে এটা যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, আর এফ রেফারেন্স ফ্রেম, হ্যাঁ, এটা যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, এখন প্রত্যেকটা ক্ষেত্রে যদি বের করি, তাহলে 2 সেকেন্ডে আমাদের কতটুকু বেগ গেল, 2 সেকেন্ডে আমাদের টোটাল যাবে 16, 7 আর 9 16 ডিভাইড বাই 2, তো আমাদের এখানে কত আসে, 8 মিটার পার সেকেন্ড। আমি যদি ভি3 বের করতে চাই, তাহলে কত, 3 সেকেন্ড, উপরে কত, 7 9 16, আর 16 আর 6 22, তাই না, এই যে 22। আচ্ছা আমি যদি ভেঙে ভেঙে লিখি তোমাদের সুবিধার্থে, ভেঙে ভেঙে লিখি, হ্যাঁ, 7 9, মনে করো 7 + 9, এখানে লিখবো হচ্ছে 7 + 9 + 6, 22/3। তো 22/3 আমাদের আলটিমেটলি কত আসে দেখি, 22/3, 7.33। দেখছো, আমরা যদি আবার ভি4 বের করি, ভি4 বের করি, কত আসবে বলো তো, নিচে আসবে 4, উপরে আসবে কত, 7 + 9 + 6 + 10 সমান সমান কত আসে, কত আসে বলতো, 22-এর সাথে আর 10 যোগ করলে হচ্ছে 32, 32/4 = 8, তাই না, আমাদের এখানে কিন্তু 8 চলে আসে। একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের বেগের মানটা সেম নাই, তাই না। মনে করো এখানে আমাদের 7 পাইছি, এখানে 8 পাইছি, এখানে আবার 7 পয়েন্ট চলে আসছে, এখানে আবার 8 পাইছি। তো প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমাদের বেগ সেম না, তার মানে কি আমাদের প্রতি মুহূর্তে একই ধরনের বেগ কাজ করতেছে না, আমাদের সরণের পরিবর্তনটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাদের সরণের পরিবর্তন কত, এক্ষেত্রে আমাদের সরণের পরিবর্তন কত, এক্ষেত্রে আমাদের সরণের পরিবর্তন হয় 2, এই এই ক্ষেত্রে আমাদের সরণের পরিবর্তন হয় 3। তো প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের সরণের পরিবর্তনটা সেম নাই। যেখানে সেম থাকবে সেখানে আমরা বলবো যে সমান। তো এখানে যদি আমাদের সেম না থাকে, মানে কি ভি ইজ এরকম না, এরকম না, তো এটা যদি সেম না থাকে, এটা যদি সবসময় সেম না থাকে, নট সেম, নট সেম, সো ভি উইল বি আলটিমেটলি নট সেম, ঠিক আছে। এই জন্য এটাকে তখন আমরা বলবো হচ্ছে কি, এটাকে তখন আমরা বলবো হচ্ছে নন সিঙ্গুলার ভি। ওকে, তো আমরা সমবেগ দেখলাম, অসমবেগ দেখলাম। এখন আমরা যাব হচ্ছে ত্বরণের কাছে। দেখো ত্বরণও কিন্তু এরকম দুই রকম হতে পারে, একটা হবে আমাদের কি সমত্বরণ, আর একটা হবে আমাদের অসমত্বরণ, তাই না। ত্বরণও কিন্তু দুই রকম হয়, এই যে মনে করো ত্বরণ, ত্বরণ, ত্বরণ আমাদের কি হয়, দুই রকম হয়।
কোন রকম হতে পারে? একটা যাবে আমাদের মনে করো সমত্বরণ, একটা হবে আমাদের সমত্বরণ, আরেকটা কি হবে? একটা হবে আমাদের অসমতরণ, ঠিক আছে? অসমতরণ, ত্বরণ একটা হবে সমতরণ, একটা কি হবে? অসমতরণ। তো আমাদের ত্বরণ কিন্তু দুই প্রকার। হুম। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে সমতরণ অসমতরণ কিভাবে হচ্ছে। মনে করো সমতরণটা কি অ্যাকচুয়ালি? সমতরণ হচ্ছে বেগের পরিবর্তন যে হয়, বেগের পরিবর্তনের হারকেই তো আমরা ত্বরণ বলি। তো এই যে বেগের পরিবর্তনটা, এই বেগের পরিবর্তনটা যদি সব সময় আমাদের সেম থাকে, তখনই আমরা বলবো হচ্ছে সেখানে সমত্বরণ হবে। বেগের পরিবর্তন আমরা ত্বরণ মানে কি জানি? এই যে ত্বরণ মানে আমরা কি জানি? ডেল ভি, সরি ডেল টি লিখে বলছি, ডেল ভি বাই টি না? ডেল ভি বাই টি না? এটা কিন্তু আমাদের ত্বরণের সূত্র ছিল। তো এই যে ডেল ভি, এই ডেল ভিটা যদি কনস্ট্যান্ট থাকে, ডেল ভি মানে কি? ভি আর ডেল ভি কিন্তু সেম না। ভি মানে হচ্ছে নর্মাল বেগ, নর্মালি বেগ, আর ডেল ভি কি? ডেল ভি হচ্ছে বেগের চেঞ্জ, চেঞ্জ অফ বেগ বা চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে? তো বেগের চেঞ্জ হওয়া যেমন এক কথা, আর নর্মাল বেগ কিন্তু আরেক কথা, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা দেখবো যে কিরকম আরেক কথা হয়। সো ডেল ভি যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কি হয়? আলটিমেটলি আমাদের এটা কনস্ট্যান্ট থাকে। আর যখন এ কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্ট এ কি আমরা বলি হচ্ছে সিঙ্গুলার এক্সিলারেশন বা সমত্বরণ, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা এখন দেখবো যে কিভাবে হয়। আমরা এখানেও সেম ভাবে একটা স্ট্রেট লাইন নিব, সেম ভাবে আমরা একটা স্ট্রেট লাইন নিব। আচ্ছা ভাই, আমরা যদি হেডলাইনটা দিয়ে দিই, আমরা ফার্স্টে সমতরণ দেখবো, ঠিক আছে? সমতরণ দেখবো। সমতরণ বা সিঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, তো আমরা যদি একটা লাইন আঁকি, এই মনে করো আমাদের একটা লাইন, ঠিক আছে? এই মনে করো আমাদের একটা লাইন, এখানে জিরো থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা এখানেও টোটাল 5 সেকেন্ড যদি নেই, 1 2 3 4, এইটা হলো 5, এই যে 1 2 3 4 5, এই যে এদিকে আমরা কি নিচ্ছি? এদিকে আমরা সময় নিচ্ছি। আর নিচে আমরা নিব হচ্ছে এবার বেগ। নিচে আমরা এবার কি নিব? নিচে আমরা নিব হচ্ছে এবার, আচ্ছা বেগ না, আমরা এখানে সরণ নিই। আচ্ছা, মনে করি 1 সেকেন্ডে কোন একটা বস্তু ওই থেকে যদি যাত্রা শুরু করে, মনে করলাম 1 সেকেন্ডে সে যখন আসে, তখন সে আহ 5 মিটার দূরত্ব অতিক্রম করে সাপোজ, ঠিক আছে? সে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপর যদি সে, আচ্ছা এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি, wait, এই যে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, এরপর যদি সে আহ 9 মিটার যায়, হুম, এরপরে সে 9 মিটার গেছে, তাহলে কতটুকু গেল? 14 মিটার। এরপর যদি সে 13 মিটার যায়, 13 মিটার যায়, কতটুকু হলো? 27 মিটার হলো। 27 মিটার হলো। এরপর যদি সে 17 মিটার যায়, যেতে পারে না? গেল। এরপর যদি সে মনে করো যে উম কত লোক যেতে পারে, কি দিব? কি দেওয়া যায় বলো তো? 5 9 14 17 44, মনে করো যে, মনে করো যে 25 মিটার গেছে, suppose 25 মিটার গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি এবার প্রতিটা সময়ের জন্য কতটুকু বেগ আসতেছে এটাকে আমরা বের করতে পারবো? কতটুকু বেগ আসবে? বেগ বের করা যাবে না বলো? বেগ কিন্তু বের করা যাবে। মনে করো আমি যদি একটা একটা করে এবার বেগ বের করি, দেখলাম ভি 1 সেকেন্ড। এই যে এবার যদি আমাদের ওটা রেফারেন্স ফ্রেম হয়, ওটা যদি আমাদের রেফারেন্স ফ্রেম হয়, তাহলে মনে করলাম 1 সেকেন্ডের জন্য আমরা কতটুকু বি যাচ্ছে, এটা ভি 1 যাচ্ছে, এটা বের করবো। হ্যাঁ, 1 সেকেন্ডের জন্য আমরা পাচ্ছিলাম কত? 5 মিটার। তো আমাদের বেগটা কত হবে? 5 মিটার পার সেকেন্ড, রাইট? 5 মিটার পার সেকেন্ড হবে না? হুম। তারপর ভি 2, তারপর মনে করো ভি টু কত আসতে পারে? ভি 2 আসবে হচ্ছে, আমরা 2 সেকেন্ড ধরবো, আর 5 আর 9 যোগ করবো, তাই না? 5 আর 9 যোগ করবো,
আমাদের আসে হচ্ছে 14/2, দ্যাট ইজ 7 মিটার পার সেকেন্ড। ওকে, V3 বের করা যায় না? V3 কত হবে? 3 সেকেন্ডের জন্য আমাদের কতটুকু যায়? 5, 9 আর কত 13, তাই না? তো এটা কত আসতে পারে? 5 আর 9 14, 14 আর 13 27, এটা আসবে আমাদের 9 মিটার পার সেকেন্ড। ওকে, V4, V4 কত বলো তো? 5, 9, 13 আর কত 17 ডিভাইডেড বাই 4। তো এটা আমাদের আলটিমেটলি চলে আসে 11 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এতটুকু করার পর আমরা যদি একটু থামি, 5 সেকেন্ডটা বের করলাম না। দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো যে V2 মাইনাস V1, V2 মাইনাস V1 কত আসে দেখো তো। মনে করি ডেল ভি যদি আমি এখন একটা করে বের করি, ডেল ভি মনে করো যে ডেল ভি যদি বলি করি 2 1, 2 1 মিনস হচ্ছে 2 থেকে 1, 2 1 মানে কি জানো? 2 1 হচ্ছে মানে 2 থেকে 1-এর মধ্যে, হ্যাঁ? এই ক্ষেত্রে আমি 2 1 লিখলাম। ওকে, সো 2 1 যদি আমি বের করি তাহলে কি হবে মনে করো, V2 মাইনাস V1, তাহলে কত 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত 2 মিটার পার সেকেন্ড। তো এই জায়গার মধ্যে কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে? এই যে 2 সেকেন্ডের মধ্যে এই যে এই জায়গাটায় কতটুকু বেগের পরিবর্তন হয়? এই জায়গা পর্যন্ত কতটুকু বেগের পরিবর্তন হয়? 2 মিটার পার সেকেন্ড, তাই না? আবার যদি আমি এভাবে লিখি যে ডেল ভি 3 2, 3 2 মানে হচ্ছে V3 মাইনাস V2 সাপোজ, হ্যাঁ? তো কত 9 মাইনাস 7, 9 মাইনাস 7 কত? স্টিল 2.2 মিটার পার সেকেন্ড, তাই না? ডেল ভি মনে করো যে 4 3 যদি লিখি, 4 3 মানে কি V4 মাইনাস V3, এটা কত আসে? 11 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। দেখো বেগের যে পরিবর্তনটা, বেগটা দেখো প্রতি জায়গায় মানে প্রতি পয়েন্টে পয়েন্টে বেগটা দেখো 5 7 9 11, তাই না? কিন্তু বেগের পরিবর্তনটা কিন্তু সেম না। প্রত্যেক ক্ষেত্রে দেখো বেগের পরিবর্তন কিন্তু 2 2 2 করে, তাই না? প্রথমটা 2, যে এটা 2, এটাও 2, এটাও 2, সব ক্ষেত্রে কিন্তু আমাদের বেগের পরিবর্তনটা সেম। আমরা কি বলছিলাম? আমরা যখন ফার্স্ট একটু কথাবার্তা বলছিলাম না, তখন আমরা কি বলছিলাম যে এর মানটা অ্যাকচুয়ালি কি? এর মানটা হচ্ছে আমাদের ডেল ভি বাই, বারবার ভুলে গেলাম, ডেল ভি বাই টি বলছিলাম না? এই যে মনে করো ডেল ভি বাই টি, আমরা কি বলছিলাম? ভি রিমেন্স কনস্ট্যান্ট, মানে ডেল ভি রিমেন্স কনস্ট্যান্ট, সো এ উইল বি কনস্ট্যান্ট, এ উইল রিমেন কনস্ট্যান্ট। তার মানে কি ডেল ভি যদি কনস্ট্যান্ট থাকে, দেখো এটা কি কনস্ট্যান্ট টার্ম না? তিনটাই কিন্তু 2 2 2 করে। এবং তুমি যদি পরেরটা হিসাব করো, মানে V4 যদি হিসাব করো, পরে V5 মাইনাস V4 দাও, তাহলে দেখবে যে 2 মিটার পার সেকেন্ডই আসতেছে। বুঝতে পারছো? তারপরে দেখবে 2 মিটার পার সেকেন্ডই আসতেছে। তো এটাকে সমত্বরণ বলে, যে বেগ বৃদ্ধির হার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সেম। সময়ের সাথে সাথে যদি বেগ বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাই ওইটাকে আমরা সমত্বরণ বলি, এবং ওইটাই হচ্ছে আমাদের সিঙ্গুলার অ্যাক্সিলারেশন। বুঝতে পারছি? আর যদি সময়ের সাথে সাথে আমাদের ত্বরণটা সেম না থাকে, সময়ের সাথে সাথে যদি আমাদের ত্বরণটা সেম না থাকে, তখন আমরা বলবো যে এটা আমাদের অসমত্বরণ। ঠিক আছে? তো খুবই ইজিলি এভাবেই বের করা যায় যে কোনটা সমত্বরণ আর কোনটা অসমত্বরণ। ঠিক আছে? তো আশা করি সমত্বরণ অসমত্বরণে আর কোনো সমস্যা থাকবে না, সমস্যা সমস্যা থাকার কথাও না। ঠিক আছে? ওকে, এরপর আমরা আমাদের মুভ অন করব নেক্সট নেক্সট টপিকে। নেক্সট টপিকের দিকে যাব আমরা। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গতির সমীকরণ। ঠিক আছে? এখান থেকে তোমরা মূলত বলতে পারো যে তোমাদের বেসিক থেকে তোমরা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছ এবার। ঠিক আছে? গতির সমীকরণ, এবং চ্যাপ্টারের এই চ্যাপ্টারের মূল যেই পার্টটা, এটাই হচ্ছে আমাদের এই গতির সমীকরণ থেকে যে ম্যাথগুলো আসে সেগুলা। ঠিক আছে? মূল পার্ট বা মূল ফোকাসটাই হচ্ছে মেইনলি আমাদের এখানে যে গতির সমীকরণগুলো পাবো অ্যাজ এ থিওরি অ্যান্ড থিওরেম, যেগুলো পরবর্তীতে আমরা বিভিন্ন ম্যাথে কাজে লাগাবো। ঠিক আছে? ওই ম্যাথে কাজে লাগানোর জন্য আমাদেরকে মূলত এটা পড়তে হবে। ওকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যদি একটা লাইন ড্র করি, কি সমস্যা হলো? ওকে,
ওকে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা লাইন, কোন একটা বস্তু সে মনে করো এখানে আছে, কোন একটা বস্তু আমাদের এখানে আছে, ঠিক আছে। মনে করলাম আমাদের কোন একটা বস্তু এই জায়গাটার মধ্যে ছিল। ওকে, সেখানে আদি অবস্থায় ছিল। আদি অবস্থায় আমাদের আদিবেগ কিন্তু সবসময় আদি অবস্থায় কিন্তু স্থির অবস্থায় ছিল, হ্যাঁ। আদি অবস্থায় স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় থাকলে কোনো কিছুর বেগ কিন্তু শূন্য হয়, এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে আদি বেগ এটা মনে হচ্ছে আমাদের একদম স্টার্টিং বেগ, সেটা কিন্তু আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, এবং যে শেষ বেগটা এটাকে কিন্তু আমরা কি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, মনে করো এই যে বস্তুটা লাল কালারের একটা, মনে করলাম একটা বস্তু, এই বস্তুটা মনে করলাম আমাদের এই এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছায়। এই মনে করো বি অবস্থানে পৌঁছেছে, বি অবস্থানে পৌঁছায়, এবং তখন তার শেষ বেগ আমি মনে করি ভি, শেষ বেগ আমি মনে করি এই যে ভি বেগ প্রাপ্ত হয়, এবং এ থেকে বেতে যেতে এ থেকে বিতে যেতে তার যদি টি সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা তখন বলি যে আমাদের এখানে বেগের পার্থক্য কতটুকু হয়েছে বলতো। আমাদের এখানে বেগের পার্থক্যটা ডেল ভি না, ডেল ভি পরিমাণ না, এবং এই ডেল ভিটাকে আমরা কি লিখি, ভি মাইনাস ইউ লিখতে পারি না, ভি মাইনাস ইউ বলতে পারি, বলতে পারি। ইউ জিরো হোক, জিরো ইটস দ্য নাম্বার, আমি বললাম যে আমাদের পার্থক্যটা হচ্ছে মেনলি কি ভি মাইনাস ইউ। তো আমি যদি এখান থেকে বলি যে তাহলে ভাইয়া ত্বরণ কত হবে, ত্বরণটা আমাদের কি হবে বলতো। ত্বরণ ত্বরণটা আমাদের কি নিতে পারে, ত্বরণটা হবে হচ্ছে আমাদের বেগের পরিবর্তন ভাগ সময় না, বেগের পরিবর্তনটা কি ভি মাইনাস ইউ বাই টি না। তো দেখো এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, আমরা যদি আর গুণ করি ভি মাইনাস ইউ সমান সমান কি এটি লিখতে পারি না, লিখতে পারি। আমি যেখান থেকে ভিটা বের করতে চাই আমাদের শেষ বেগ কত, আমরা এখানে কি লিখতে পারি, ইউ প্লাস এটি লিখতে পারি না, পারি। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র পেয়ে গেলাম যে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আদি বেগ দেওয়া থাকে এবং শেষ বেগ আমি বের করতে চাই, এবং আমাদেরকে যদি একটা ত্বরণও বলা থাকে, এবং একটা পার্টিকুলার জায়গা থেকে একটা পার্টিকুলার জায়গায় সে কত সেকেন্ডে গেছে বা কত সময় গেছে, সেটা যদি আমাদেরকে বলে দেয়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বলে ফেলতে পারি যে তার শেষ বেগ কত হবে, ঠিক আছে। এই যে তার শেষ বেগটা কত হবে সেটা কিন্তু আমরা বলে ফেলতে পারি। তো মানটা হবে তার শেষ বেগের মানটা হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এইটি, ঠিক আছে। তো এই যে এটা একটা আমরা সূত্র পেয়ে গেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের ত্বরণ ত্বরণের সূত্র। বেসিক্যালি এটা আমাদের কিন্তু একটা ত্বরণের সূত্র, যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা কিন্তু ত্বরণের সূত্র ছিল। তো ত্বরণের সূত্র হতে ডিরাইভড, ঠিক আছে। ত্বরণের সূত্র হতে আমরা কিন্তু এই সূত্রটা আমরা ডিরাইভ করতে পারলাম। এখন দেখো যদি আমাদের ওই বস্তুটা যদি আমাদের ওই বস্তুটার আদিবেগ শূন্য হতো, আদিবেগ যদি শূন্য হতো, তাহলে কি আমাদের এই ইউটা এবার জিরো হয়ে যাবে না, ইউটা জিরো হয়ে গেলে আমরা আলটিমেটলি কি পাবো শেষ পর্যন্ত গিয়ে বলো। শেষ পর্যন্ত গিয়ে আমরা বি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এটি, পাবো। তো এটা হচ্ছে আমাদের যদি আদিবেগটা শূন্য থাকে তার, আর হচ্ছে যদি আমাদের আদিবেগ শূন্য না থাকে, কিছু একটা আদিবেগ থাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো যে কোনো মুহূর্তের ক্ষেত্রে আমি হচ্ছে বের করে ফেলতে পারবো যে তার বেগ কত, ত্বরণ কত, এবং কতটুকু সময় লাগছে যেতে, ঠিক আছে। ওকে, এরপর আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে ত্বরণটা ছিল না, এই যে এটা এটা আছে না, এটা কিন্তু আমাদের জানো কি, এটা কিন্তু জ্যানতন ত্বরণ না, এটা কিন্তু আমাদের একটা সমতরণ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সমতরণ। সো এখানে সমতরণ না হয়ে যদি অসমতরণ হয়, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। মানে এই যে ইউ, মানে এ থেকে শুরু হয়ে বি তে গেল, আদি বেগ ইউ নিয়ে সে লাস্টে ভি বেগে পৌঁছালো, এবং সেক্ষেত্রে আমাকে বলে দিল যে ত্বরণ বের করো। তো আমি ত্বরণের মানটা বের করলাম যে ভি মাইনাস ইউ বাই টি। তো
এই ত্বরণটা কিন্তু আমাদের অসম ত্বরণ, এই ত্বরণটা কিন্তু আমি সমত্বরণ হিসেবে চিন্তা করতেছি। যদি অসম ত্বরণ হতো তাহলে কিন্তু আমি এত ইজিলি এই সমীকরণ থেকে বের করতে পারতাম না। যেমন ধরো যে আমরা যখন বাসে উঠি, আমরা যখন সাইকেল চালাই, আমরা যখন বাইক চালাই, হ্যাঁ, বা আমরা যখন ট্রেন চালাই, তখন সর্বত্র কিন্তু এর সমত্বরণ বজায় থাকে না, মানে বেগের পরিবর্তন কিন্তু আপ ডাউন করে, কখন আমি স্পিড বাড়াই, কখন আমি স্পিড কমাই। তো যখন আমি স্পিড বাড়াচ্ছি তখন আলটিমেটলি কিন্তু আমাদের ত্বরণটাও বাড়ে। হ্যাঁ, আবার এট এ টাইম আমি যখন আমাদের স্পিডটা কমায় দিই তখন কিন্তু আমাদের ত্বরণ কমে যায়। তো তুমি কখনো বলতে পারবা না যে তুমি কখনো বলতে পারবে না যে তোমার এই যে ডেল ভিটা এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, তুমি বলতে পারবে না। ইন রিয়েল কেস ডেল ভিটা কখনো কনস্ট্যান্ট থাকে না, আপ ডাউন করতে থাকে। সো আপ ডাউন যেখানে করে সেখানে কিন্তু সমত্বরণ পাওয়াটা সম্ভব না। তো এই যে সূত্রটা, এটা কিন্তু আমাদের সমত্বরণের জন্য প্রযোজ্য। এই সূত্রটা কিন্তু আমাদের সমত্বরণের জন্য প্রযোজ্য, ঠিক আছে? এই সূত্রটা আমাদের কিসের জন্য প্রযোজ্য? সমত্বরণের জন্য। এটা আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি যে সমত্বরণের জন্য প্রযোজ্য। কিন্তু সমত্বরণের জন্য যদি প্রযোজ্য হয়, সমত্বরণের জন্য যদি প্রযোজ্য হয় কিন্তু, এবং বাস্তবে যদি এরকম সমত্বরণ কোথাও না দেখা যায়, তাহলে এই সূত্র আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি একটা নির্দিষ্ট জায়গা আছে এরকম, যেটা রিয়েল লাইফে প্রায় ঘটতে দেখা যায়। সেটা হচ্ছে, তোমরা মাধ্যাকর্ষণ সূত্রের নাম শুনছো কিনা, বা মাধ্যাকর্ষণ ত্বরণের নাম শুনছো কিনা? মাধ্যাকর্ষণ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মাধ্যাকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল, বলো তো তোমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের নাম শুনছো কিনা? অবশ্যই শুনছো, অবশ্যই আমরা এটা নাম শুনেছি। আমরা কি জি এর সাথে পরিচিত না? জি, এই যে জি, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পরিচিত না? এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন মনে করো আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন কোন একটা বস্তুকে আমরা ফালাই দিই, নির্দিষ্ট একটা উচ্চতা থেকে যখন কোন একটা বস্তু, মনে করো এখানে একটা বস্তু আছে আমাদের এই, হুম, এবং এটা যখন নিচে পতিত হতে থাকে, কেন পতিত হতে থাকে বলো তো? এটা পতিত হতে থাকে কেন? কারণ মাধ্যাকর্ষণ শক্তি এটাকে নিচের দিকে টানতে থাকে, তাই তো এটা নিচে পড়ে নাকি? আর এটা নিচে পড়ার তার কোনো কারণ নেই। এটা নিচে পড়তে থাকে কারণ নিচের দিকে আমাদেরকে পৃথিবী এই বলটাকে আকর্ষণ করে। পৃথিবী এই বলটাকে আকর্ষণ করে বিধায় এই বলটা, এম ভরের বলটা নিচে পড়তে থাকে। এখন এই এম ভরের বলটা নিচে পড়তে থাকে, যেটার কারণে সেটাই হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বল, এবং মাধ্যাকর্ষণ বলের একটা যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ ত্বরণ। এই মাধ্যাকর্ষণ ত্বরণ নিয়েই মূলত আমাদের এই বলটা নিচে পড়তে থাকে। হুম। সেক্ষেত্রে আমি যদি বলি যে কতটুকু বেগে পড়তে থাকে, সেই বেগটা হচ্ছে আমাদের হয় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, এই যে এটি আছে না, এটির বদলে তখন ইউজ হয় হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, এই বেগ নিয়ে মূলত সে নিচে পড়তে থাকে। এখন যদি আমাদের এখানে আদি অবস্থায় যদি তার আদি বেগটা শূন্য হতো, তাহলে কি আমাদের এভাবে লিখতে পারতাম না যে ভি ইজ ইকুয়াল টু জিটি? যদি আমাদের ইউটা জিরো হয়ে যায়, তাহলে আমি কি ভি ইজ ইকুয়াল টু জিটি বলতে পারি না? তো এই ভি ইজ ইকুয়াল টু জিটি মেনে নিয়ে, এই ভি ইজ ইকুয়াল টু জিটিটাকে মেনে নিয়ে এই বস্তুটা এভাবে নিচে নিচে কি করতে থাকে? পড়তে থাকে, ঠিক আছে? তার মানে যখন একটা বস্তু দেখবা, তোমরা যখন ক্রিকেট খেলো, বল যখন অনেক উপরে উঠে যায়, তখন ক্যাচ ধরলে যখন বলটা তোমার হাতে এসে পৌঁছায়, তখন হাতে ব্যথা লাগে না? বলটা যখন তোমার হাতে এসে পৌঁছায়, তুমি যখন বলটাকে ক্যাচ করলা, তখন হাতে ব্যথা লাগে না? কিন্তু তুমি একটা নিজেই ট্রাই করো, কিছু উপরে, মনে করো তুমি এখন যেখানে বসে আছো বা দাঁড়ায় আছো, তোমার হাতে কোনো একটা কিছু একটু উপরে দিয়ে তুমি সেটাকে ক্যাচ করো, তোমার হাতে কিন্তু কোনো ব্যথা ট্যাথা কিছু লাগবে না। যখন অনেক উপর থেকে কোনো কিছু পড়ে, দেন তোমার হাতের উপর এসে পড়ে, তখন তুমি ব্যথা পাও। ক্রিকেট খেলার সময় দেখছো, বা মাঝে মাঝে এমন কিছু দেখা যায় না, যে অনেক উপর থেকে কোনো একটা উল্কাপিণ্ড কোনো একটা সার্টেন জায়গায় এসে পড়ছে, ওই জায়গাটা পুরা গর্ত হয়ে গেছে, ডেবে গেছে, হ্যাঁ, আশেপাশে অনেক জায়গায় ভূমিকম্প হয়ে গেছে। তো এটা কেন হয়? কারণ অনেক উপর থেকে কোনো কিছু একটা এসে পড়ে। তো অনেক উপরে যখন কোনো একটা কিছু থাকে, হ্যাঁ, অনেক উপরে যখন মনে করো যে এইচ এর মানটা মনে করো অনেক 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 অনেক, এইচ এর মানটা অনেক জায়গা থেকে, মানে অনেক উপর থেকে যখন নিচে পড়তে থাকে, তখন আলটিমেটলি তার বেগটা তার বাড়তে থাকে। এই যে মাধ্যাকর্ষণ ত্বরণ আছে না, এই মাধ্যাকর্ষণ ত্বরণের সমানুপাতিক হারে বাড়তে থাকে।
মনে করো এখান থেকে কি লেখা যায়, ভি ইজ প্রপোর্শনাল টু জি লেখা যায় না, জি লেখা যায়, মানে জি এর মানটার কারণে বেগের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। জি এর মান যদিও কনস্ট্যান্ট, কিন্তু এই টি এর মানের উপর ডিপেন্ড করে, এই জি এর মানটা তখন ভ্যারি করে, ভ্যারি করতে করতে বেগের মানটা আলটিমেটলি বাড়ায় দেয়। মনে করো 1 সেকেন্ডে, when t was 1, 1 সেকেন্ডে, when t is equal to 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তখন ভি এর মান কত পাওয়া যায় বলতো, জি ইন্টু 1। জি এর মান যেহেতু 9.8, আমরা কি 9.8 মিটার পার সেকেন্ড পাবো না? টি এর মান 2 হলে, টি এর মান 2 সেকেন্ড হলে ভি টু ইজ ইকুয়াল টু কত, জি ইন্টু 2। তো 9.8 ইন্টু 2 মানে কি 19.6 মিটার পার সেকেন্ড। দেখো বেড়ে গেছে না আমাদের। যখন টি ইজ ইকুয়াল টু 3, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, তো ভি থ্রি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 3। দ্যাট মিনস 3 লেখাটা তো বাজে হয়, জি ইন্টু 3। সো 3 কত, 9.8 ইন্টু 3, 29.4, 29.4 মিটার পার সেকেন্ড। আলটিমেটলি দেখো, মানে কোন একটা বস্তু মানে এই জায়গা থেকে ধরলাম ছেড়ে দিছি, মনে করো এই বস্তুটাকে আমরা আদি অবস্থা থেকে ছেড়ে দিলাম, 1 সেকেন্ডে সে মনে করো এই জায়গায় আসছে, 1 সেকেন্ডে এই জায়গায় আসছে, 2 সেকেন্ডে এই জায়গায় আসছে, 3 সেকেন্ডে এই জায়গায় আসছে। হুম, এরকম সার্টেন দূরত্ব অতিক্রম করতেছে 1 2 3 সেকেন্ডে। এখানে মনে করো আমাদের, এখানে তো আমাদের টি এর মান 0, এখানে তো আমাদের টি এর মান 0, তাই না? টি ইজ ইকুয়াল টু 0, মনে করলাম এই জায়গাটা হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু 1, এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2, এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 3। তো এখানে আমাদের বেগ তো 0, একদম প্রথম অবস্থায় তো আমাদের আদি বেগ 0। এখানে আমাদের বেগ কত পাইলাম, মনে করো 9.8 এখানে পাইলাম। এখানে কতটুকু পাইছি, 19.6। এখানে কতটুকু পাইছি, এখানে পাইছি হচ্ছে 29.4। তো এখানে যে দাঁড়ায় থাকবে, এখানে যে দাঁড়ায় থাকবে, সে যদি বলটাকে এভাবে ক্যাচ করতে চায়, এভাবে যদি বলটা ক্যাচ করতে চায় তার হাতে, দেখো 19.4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বলটা তার হাতে এসে পড়বে, তখন কি আলটিমেটলি সে ব্যথাই পাবে, একটু হলেও ব্যথা পাবে। যদি আরো অনেক সময় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট ধরে একটা বস্তু আকাশ থেকে নিচে পড়তেছে, তখন অবশ্যই তার বেগ আরো অনেক বেশি বেড়ে যাবে। তো তখন ওটাকে ধরতে গেলে কি একদম তুমি নিজেই গলে যাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের উপর যদি এসে পড়ে, হাত গলে যাবে, মানে এত শক্তি নিয়ে আসলে জিনিসটা পড়বে, এত বেগ নিয়ে পড়বে। সো এজন্যই এই জি এর উপর ডিপেন্ড করে আমাদের তখন বেগের মানটা আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ, তো জিটা এভাবেই কিন্তু কাজ করে, এবং এটাকে মাধ্যাকর্ষ ত্বরণ বলে। এবং এই মাধ্যাকর্ষ ত্বরণের ব্যাপারটা কিন্তু আমাদের সমত্বরণ না, এটা কিন্তু আমাদের অসমত্বরণ। কারণ দেখো, এই যে ভি টু আর ভি ওয়ান ভি টু যে পাইলাম আমরা, আমরা যদি একটু এগুলাকে পার্থক্য করি, মনে করলো ভি ওয়ান আর ভি টুর মধ্যে যদি আমি পার্থক্য করি, দেন মনে করলাম ডেল ভি টু ওয়ান মানে কি, ভি টু মাইনাস ভি ওয়ান আমি যদি বের করি, দেখো কত আসে, 19.6 মাইনাস কত, 9.8, কত আসবে এটা, এটা কত আসে দেখি তো, এটা কি 9.8ই আসে? ভি টু না, এটা হিসাব করলে কি 9.8 আসতেছে। তো এই যে দেখো আমাদের পার্থক্যটা কিন্তু সেম সব জায়গায়, তাই না? এই যে পার্থক্যগুলো কিন্তু সেম, তুমি যদি 3 সেকেন্ডের জন্য বি বের করো, ওখানে কিন্তু তুমি পাবা যে জি ইন্টু 4। ঠিক আছে, তো এরকম পয়েন্টের জন্য তখন তুমি দেখবে যে আমাদের জি এর মানটা, সরি, আমাদের যে বেগের পার্থক্য সেটা কিন্তু কি আসতেছে, বেগের পার্থক্যটা আসতেছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড। সেটাকে যদি টি দিয়ে ভাগ দিই, তো প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সমান সমান জিনিসপত্র পাবো। তো এভাবেই মূলত সমত্বরণের আইডিয়াটা কাজ করে। ঠিক আছে, যে এই জি এর ক্ষেত্রে কিন্তু আমাদের সমত্বরণের কাজটা, মানে আইডিয়াটা কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এরপর ওয়েট, এরপর নেক্সট টপিকে যদি আমরা একটু আগাই। ওকে, এরপর আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে সমত্বরণ বা মাধ্যাকর্ষণ ত্বরণ ও গতির সমীকরণে ছিলাম আমরা।
তো দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ভি ইজ ইকুয়াল টু এটি। হ্যাঁ, আবার এই মাধ্যাকর্ষণ ত্বরণের ক্ষেত্রে দেখলাম যে ভি ইজ ইকুয়াল টু জিটি, তাই না? ওকে, এবার আমরা যদি নেক্সট এর দিকে আগাই, তারপর আমরা যদি এখানে আরেকটা লাইন আঁকি, এই যে মনে করলাম আমাদের এখানে, sorry, এটা দিয়ে আমাদের কি ছিল, এটা ছিল আমাদের ইউ ইজ ইকুয়াল টু জিরো, বা ইউ ইজ ইকুয়াল টু জিরো না দিলে আমরা যদি ইউ হিসেবেই কনসিডার করে ফেলি, এটাকে আমি যদি বলি ভি, মনে করি এখানে আমাদের একটা কি ছিল, এখানে যদি আমাদের একটা বল থাকে, সে এখন এরকম এ অবস্থান থেকে মনে করো বিতে গেছে, এবং এর যাইতে তার কতক্ষণ লাগে, যাইতে তার যদি টি সেকেন্ড সময় লাগে, তখন আমরা বলতেছিলাম যে আমাদের এ এর মানটা কত, আমাদের এ এর মানটা হচ্ছে ডেল ভি বাই টি, বা ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা কি পাচ্ছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি, এরকম একটা সূত্র আমরা পেয়ে গেছিলাম। ওকে, এখন দেখো আরেক ক্ষেত্রে দেখো কি হয়। এখানে তো আমাদের বেগ চেঞ্জ হচ্ছে না, যে ইউ থেকে ভিতে গেছে, মনে করো আমাদের এখন সেম চিত্র যদি আমরা আবার এখানে আঁকি, এই যে মনে করো আমাদের সেই বলটা এখানে গেছে এ থেকে বিতে, এটা আমাদের বি মনে করি, এটা হচ্ছে আমাদের এ, এবং এখানে আমাদের সে যেই বেগ নিয়ে যাচ্ছিল, এখানেও সেই বেগ নিয়ে আছে, মানে সমবেগ, এক কথায় সমবেগ নিয়ে যে যদি যদি সে আগাইতে থাকে, এবং তার যদি এখানে টি সেকেন্ড সময় লাগে যেতে, তাহলে আমরা বলি যে তার অ্যাকচুয়ালি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটাকে আমাদের বলি হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ভিটি। হুম, এস ইজ ইকুয়াল টু ভিটি। এই যে ভিটা আছে না, এই যে ভিটা এই যে ভিটা এই ভিটা কিন্তু আমাদের আসলে জানো কি, এই ভিটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তোমার সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোত্থেকে আসছে সূত্রটা, আমরা পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, এইখান থেকে আমাদের এস ইকুয়াল টু ভিটি আসে। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি থেকে আর গুণন করলে এস ইকুয়াল টু ভিটি চলে আসে। তো এটা কিন্তু আমাদের সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই যে সূত্রটা পড়তেছিলাম না, এই যে সূত্রটা, এটা কিন্তু আমাদের সমত্বরণের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের এটা, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি এরকম এস ইজ ইকুয়াল টু ভিটির জায়গায় যদি আমরা এভাবে লিখি, ইউ প্লাস এটি ইন্টু টি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার, এভাবে যদি লিখি, এটা কি লেখা যাবে? বলো তো এটা কি লেখা যাবে কিনা? এটা কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না বলো তো? কারণ দেখো, তুমি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য যে সূত্র, সেই মানের ভি এর মধ্যে, সমবেগের মধ্যে তুমি যদি আমাদের ভিন্ন ভিন্ন বেগওয়ালা কিছু একটা সিস্টেম ছিল, সেই মানটা এখানে এসে বসায় দাও, তাহলে কিন্তু হবে না। তোমার তোমার এই ভি এর মধ্যে, তোমার এই যে ভি এই ভি এর মধ্যে কিন্তু সমবেগওয়ালা কোনো, তোমার এই বেগের মধ্যে কিন্তু সমবেগওয়ালা কোনো রাশি ঢুকাতে হবে, এখানে কিন্তু তুমি সমত্বরণওয়ালা কোনো কিছু ঢুকাতে পারবা না। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তখনই সত্য ছিল যখন এটা সমত্বরণে ছিল, তাই না? এটা কিন্তু সমত্বরণের জন্য। তো সমত্বরণ বিশিষ্ট কোনো রাশি তুমি যদি সমবেগের মধ্যে ঢুকাতে চাও, এবং সেক্ষেত্রে তুমি যদি এরকম একটা সূত্র বানাতে চাও, এটা কিন্তু কোনো সূত্র হবে না। কারণ সমত্বরণের জিনিসপাতি তুমি সমবেগে ঢুকাতে পারবা না, বা সমবেগের জিনিসপাতি তুমি আবার সমত্বরণ ঢুকাতে পারবা না। হ্যাঁ, এটা কিন্তু মিনিংলেস হয়ে যায়। তো এইভাবে কিন্তু কোনো সূত্র আমাদের আলটিমেটলি আসবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে এস ইজিক্যাল টু ভিটি আছে না, এই ভিটিটাকে আমরা একটা এই যে এস ইজিক্যাল টু ভিটি, এই যে ভিটি আছে না, ভিটিটাকে আমরা একটা
এক্সট্রা ভি হিসেবে চিন্তা করি, যে ভিটা হচ্ছে আমাদের আলটিমেটলি এভারেজ ভেলোসিটি, এটাকে আমরা এভারেজ ভেলোসিটি হিসেবে চিন্তা করি, এভারেজ ভেলোসিটি হিসেবে চিন্তা করি। সো এভারেজ ভেলোসিটি হিসেবে আমরা চিন্তা করতে গেলে কি করতাম বলতো? এভারেজ, মনে করো আমরা যদি এই জায়গাটার এভারেজ বের করতে চাই, প্রথম চিত্রে এই যে 1 নাম্বার, এর যদি এভারেজ করতে চাই, এভারেজ কি আসবে? ওটার এভারেজ আসবে হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস ছোট হাতের ভি ইন্টু ডিভাইডেড বাই 2, তাই না? ডিভাইডেড বাই 2 আসবে। এটা কিন্তু আমাদের গড় বেগ। এই গড় বেগের মানটা যদি আমি একটু এবার এখানে বসাই, মনে করো যে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই যে এস আসে না? চলে আসলো কিন্তু। ওকে, গড় বেগ, গড় বেগের ক্ষেত্রে আমি হিসাব করলাম। এখন যদি আমি এই যে তোমার সমত্বরণের যে জায়গাটা আছে, সমত্বরণের যে জায়গাটা আছে ভি, এই ভি যদি আমরা এবার এখানে বসাই, এই ভি এর মধ্যে বসাই, তাহলে দেখো তো কি হয়, যে আচ্ছা ওয়েট আমি একটু নিচে নামাই। মনে করো আমরা যে এভারেজ ভেলোসিটি বলা যে আমরা সমীকরণটা পেলাম এস ইকুয়াল টু এই যে ভিটি, তার মানে আমরা কি পাইছিলাম যে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই ভি যে, এই যে এই ভি এর মধ্যে কিন্তু আমরা এখন চাইলে ওই ভি এর মানটা বসাতে পারবো, যে ইউ প্লাস এটি ইন্টু ইউ, সরি প্লাস ইউ হবে, প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বসানো যাবে না? বসানো যাবে কিনা? বসানো যাবে, ঠিক আছে, বসানো গেল। কেন বসানো যাবে? কারণ এই যে ভি, আমরা যে ক্যাপিটাল ভি যেটা ইউজ করছি, এটা কিন্তু আমাদের এখন আর সমবেগ নাই, এটা কিন্তু এখন গড় বেগ। তো সমবেগের মধ্যে কিন্তু আমরা চাইলে কোনো কিছু বসাতে পারবো না, কিন্তু আমরা যে গড় বেগটা বলতেছি, গড় বেগের মধ্যে কিন্তু আমরা চাইলে বসাতে পারবো। গড় বেগের মধ্যে আমরা সমবেগের কনসেপ্টটা আনলাম, ঠিক আছে। তারপর আমরা এখন এখান থেকে কি করবো? তারপর আমরা এখান থেকে কি লিখতে পারি? এস ইজ ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি? মনে করো হাফটা যদি সামনে নিয়ে আসি, হাফটা মনে করলো সামনে আনলাম, সামনে এনে তারপর কি লিখবো? 2u প্লাস এটি, তাই না? এটার সাথে টি গুণ আকারে থাকবে, এটার সাথে এখানে 1 আছে। আচ্ছা, তো হাফ ইন্টু 2ut প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, না? দেখো এই 2 আর 2 কাটা যায় না, তাহলে কি থাকে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। তো এই যে সূত্রটা মানে ইকুয়েশনটা পাইলাম, ইকুয়েশনটা কি পাইলাম আবার যদি লিখি, পাইলাম হচ্ছে আমরা আলটিমেটলি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে সমীকরণটা পাইলাম, এটা কিন্তু আমাদের একটা গতির সমীকরণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের এখন একটা গতির সমীকরণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের এখন একটা গতির সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এই গতির সমীকরণে কি কি আছে? এই গতির সমীকরণে আমাদের সরণ আছে, আদিবেগ আছে, আদিবেগ আছে, সময় আছে, আর ত্বরণ আছে। এবং স্পেশালি এই ত্বরণটা হচ্ছে আমাদের সমত্বরণ। কেন? কারণ সমত্বরণটাই কিন্তু আমরা মূলত এখানে ইন করাইছিলাম। সমত্বরণ থেকে আমরা যেই সূত্রটা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে ভি ইজ ইকুয়াল টু এই যে ভি থেকে আমরা ইউ প্লাস এটি লিখছিলাম, তাই না? এই যে ইউ প্লাস এটি লিখছিলাম, এটা কিন্তু আমাদের সমত্বরণ ছিল। এই যে এটা কিন্তু আমাদের কি সমত্বরণ ছিল, তাই না? এটা যদি আমাদের সমত্বরণ ছিল, আলটিমেটলি এটা কিন্তু আমাদের সমত্বরণই হবে। তো সমত্বরণের ক্ষেত্রে যদি আমাদের কোনো কিছু দেওয়া থাকে এবং সময় উল্লেখ থাকে, আদিবেগ উল্লেখ থাকে, তাহলে আমি যদি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার এখান থেকে কি লেখা যায়? এখান থেকে এভাবে লেখা যায় যে আমাদের আদিবেগ যদি জিরো হয়, আদিবেগ যদি জিরো হয়, তাহলে আমি কি লিখতে পারি? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, নর্মালি হাফ এ টি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক একটা ইকুয়েশন, এক একটা সূত্র। এরকম বিভিন্ন রকমের সূত্র তোমরা দেখবা, আরো সামনে আরো সূত্র আছে একটা। তো এই সূত্রগুলো দিয়ে মূলত আমরা কি করি? এই সূত্রগুলো দিয়ে মূলত আমরা ম্যাথ করি। আমাদের যে কোশ্চেন থাকবে পরীক্ষায়, যে ম্যাথ গুলো থাকবে, ম্যাথ গুলো দিয়ে মূলত আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা মূলত ম্যাথ গুলা করবো, ঠিক আছে।
এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, মনে করো এখন আমরা কি লিখলাম, আমরা যে সূত্রটা পাইলাম সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, না এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা পাইলাম। দেখো এটা পাইছি, এস ইজ ইকুয়াল টু ভিটি পাইছিলাম, যেখানে ভিটা আমাদের কি ছিল, যেখানে আমাদের ভিটা সমবেগ ছিল, সমবেগ ছিল। একটা পেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে আমাদের এই এটা কি ছিল, সমত্বরণ ছিল। এখন এই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে আমরা চাইলে আরেকটা সমীকরণ ডিরাইভ করতে পারি। কোন সমীকরণ? মনে করো দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। মনে করো এখন আমি এমন একটা ম্যাথ পাইলাম যেখানে আমাদের সময়ের কথা উল্লেখ নাই, যেখানে আমাদের সময়ের কথা উল্লেখ নাই কিন্তু সমত্বরণ আছে। সময়ের কথা উল্লেখ নাই কিন্তু সমত্বরণ আছে, আবার সমত্বরণ আছে, বেগ আছে, আদি বেগ আছে, এইসব জিনিসপত্র যদি থাকে তাহলে এই সময় না থাকার কারণে ওখানে আমাকে একটা এক্সট্রা করে এস বলে দেওয়া থাকবে, মানে স্মরণ বলে দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদের বেগ থাকবে, আদি বেগ থাকবে, সমত্বরণটা থাকবে, কিন্তু এই সময়টা আবার থাকবে না। তো সময় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি বের করব, তখন আমরা একটা এক্সট্রা করে স্মরণ দিয়ে দিতে পারে। তো সেটা কিভাবে বের করে, আমরা যদি দেখো উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে এখানে কি আসবে, বি স্কোয়ার, এখানে কি আসবে, ইউ প্লাস এটি হোল স্কোয়ার, তাই না? দেখো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু ইউ এটি, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। হুম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, টু ইউ এটি। এখন দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ, যদি আমি একটা কমন নেই, টু এ যদি কমন নেই উভয় জায়গা থেকে, এ তো কমন যায়, এ কমন যায়, হ্যাঁ এ কমন যায়। আর হচ্ছে আমি যদি একটা স্কুলে টু কমন নিই তাহলে কি থাকে, প্রথমত থাকে হচ্ছে এখানে আমাদের ইউটি, এখানে কি থাকে, এখানে তো কোনো টু নাই, কিন্তু আমি যদি একটা টু কমন নিয়ে রাখছি, যদি কি একটা ওয়ান বাই টু চলে আসবে না, ওয়ান বাই টু চলে আসবে না, মনে করো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, আমি যদি একটা টু কমন নিই তাহলে কিন্তু আমার ওয়ান বাই টু নিতে হবে, তাই না? এই যে পরবর্তী আবার কাটাকাটি চলে যাবে। তো এই জন্য সেম কাজটা আমরা এখানে আবার করছি, যে একটা এক্সট্রা করে টু কমন নিছি, টু কমন নিয়ে একটা হাফ রেখে দিছি আবার ওখানে, হ্যাঁ। সো হাফ রাখলে এখানে কি থাকে, আর এখানে থাকে হচ্ছে একটা এ, কারণ একটা এ নিয়েছিলাম, এখানে কি থাকে, একটা এ রাখলে একটা এ বাকি থাকে, একটা টি স্কোয়ার বাকি থাকে, তাই না? বুঝতে পারছি? এখান থেকে পরবর্তী কি লেখা যায়, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ। দেখো এটাকে আবার কি লেখা যায়, এটাকে কি লেখা যায়, এটাকে এস লেখা যায় না, এই যে এই সূত্রটা, এই সূত্র লেখা যায় না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার, সেখানে যদি আমরা একটা এস বসায় দিই নতুন করে, তাহলে দেখো এটা কিন্তু আরেকটা সূত্র হয়ে গেছে, এটা কিন্তু আমার আরেকটা সূত্র হয়ে গেছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, দেখো কি বলছিলাম, যে এমন একটা সমীকরণ বের করবো যেখানে কোনো টি থাকবে না, এখানে কোনো টি আছে নাই, তো এটা কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন হয়ে গেল, এটা কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু আমরা টোটাল এই চারটা ইকুয়েশন পাইছি না, টোটাল চারটা ইকুয়েশন পাইছি। এগুলাই মূলত আমাদের লাগবে ম্যাথ করতে, হ্যাঁ এর বাইরে আর কোনো কিছু লাগবে না, এগুলাই মূলত আমাদের মেইনলি আমাদের এগুলাই লাগবে। ঠিক আছে, এই যে চারটা সূত্র আমরা বের করলাম, এই চারটা সূত্র দিয়ে আমাদের এখন সমস্ত ম্যাথ করতে হবে। বাট কোনটা কোন টার্মে আছে, কোনটা সমত্বরণ, কোনটা সমবেগ, কোনটা গড়বেগ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে দেখবে যে ম্যাথগুলো খুবই ইজি। তো আমাদের গতির সমীকরণগুলো ডিরাইভ করা শেষ, এখন আমরা লাস্ট আরেকটা জিনিস বাকি আছে সেটা দেখবো, যেটা হচ্ছে লজ অফ ফলিং বডিজ। ঠিক আছে, লজ অফ ফলিং বডিজ বা পরন্ত বস্তু সূত্র বাংলা কথায়, পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র। মনে করো আমাদের কাছে একটা পাথর খণ্ড আছে সাপোজ, ঠিক আছে, আমাদের কাছে মনে করো একটা পাথর খণ্ড আছে, এই যে এটা মনে করো একটা পাথর খণ্ড, এই মনে করো একটা পাথর খণ্ড আছে, হ্যাঁ এই মনে করো একটা পাথর খণ্ড আছে। আরেকটা আছে হচ্ছে আমাদের কাছে মনে করো একটা পাতার মতো আছে, ঠিক আছে, একটা পাতা আছে আমাদের কাছে, এই মনে করে আমাদের কাছে একটা পাতা আছে। হুম, এই যে মনে করো আমাদের কাছে একটা পাতা আছে।
দুইটাকে আমি যদি ফালায় দিই উপর থেকে নিচের দিকে, একদম সিম্পল একটা পরিবেশ, হ্যাঁ, এই সিম্পল পরিবেশে মনে করলাম এটাকে আমি উপর থেকে নিচে ফালাইছি, এটা থেকে আমি উপর থেকে নিচে ফালাইছি, মনে করলাম এই জায়গাটা হচ্ছে আমাদের ভূমি। দেখো আমাদের পাথর খন্ডটা তাড়াতাড়ি পড়ে যাবে না ঠাস করে, পাথর খন্ডটা কিন্তু আগে পড়ে যাবে। মনে করো পাথর খন্ডটা যখন পড়ে যাবে মাটিতে, পাথর খন্ডটা যখন মাটিতে পড়ে গেছে তখন মনে করো যে আমাদের পাতাটা এই জায়গায়, এই জায়গায় পাথর খন্ডটা আমাদের তখন এই জায়গার মধ্যে থাকবে। কেন? কারণ কারণ হচ্ছে এখানে এই পাতার উপর বাতাস যে পরিমাণ বাধা দেয়, এই পাথরের উপর কিন্তু আমাদের, পাথরের উপর কিন্তু আমাদের বাতাস বাধা দেয়, কিন্তু সেই বাধাটা হচ্ছে কি, সেই বাধাটা হচ্ছে কম। হুম, মানে বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে আমাদেরকে এই পাথরের উপর বাধা যায় যে পরিমাণ বল, যে পরিমাণ বল এটা যদি আমাদের হয় মনে করো এফ এস বা এফ স্টোন, হ্যাঁ, পাতার উপর যে পরিমাণ বাধা দেয়, পাতার উপর যে পরিমাণ বাধা দেয়, সেটাকে যদি আমি বলি এফ এল বা এফ লিফ, এই যে এফ এল বা এফ লিফ, তাহলে দেখো নিউ নর্মাল বা এট নর্মাল কন্ডিশন, এট নর্মাল ইনভায়রনমেন্ট যদি বলি আমি, এট নর্মাল ইনভায়রনমেন্ট বা নর্মাল পরিবেশে যেটা আর কি ঘটতে দেখা যায় সেটা হচ্ছে এফ এস টা ইজ লেস দেন এফ এল, এফ এস টা ইজ লেস দেন এফ এল। হ্যাঁ, মানে যে পরিমাণ বাধা ওইটা মানে বাতাসের বাধা যেটা, সেটা আমাদের পাতার উপর যে পরিমাণ দিতে পারতেছে, আমাদের ওই বাধাটা পাথরের উপর সেম ভাবে দিতে পারে না, পাথরটা ঠাস করে নিচে পড়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে কিছু কন্ডিশন কাজ করে, সেটা হচ্ছে মনে করো যে আমাদের পাথরের যে ভরটা, মনে করে এম এ স্টোন বা এম স্টোন, সেটা, আর আমি যদি পাতার ভর বলি এম এল, তো দেখো নর্মাল কিন্তু কি, নর্মালটা হচ্ছে আমাদের এম এস ইজ গ্রেটার দেন এম এল, তাই না? অবশ্যই আমাদের পাথরের ভর বেশি, তো ভর বেশি হওয়ার কারণে সে ঠাস করে নিচে পড়ে যেতেছে, তো কিন্তু একদম নর্মাল কেসে বলা যেতে পারে। তো এখানে মূলত যে কাহিনীটা হয় সেখানে হচ্ছে বাতাসের বাধা, বাতাসের বাধার কারণে এই জিনিসটা আহ দেখা যায় যে পাথরটা আঠাশ করে নিচে পড়ে যায়, কিন্তু ওই বাতাসের বাধার কারণে পাতার যেই মানে পাতা যেটা ছিল ওইটা মানে পরে মাটিতে পড়ে, কিন্তু পাথরের আগে পড়ে না, পাথরের অনেক পরে গিয়ে সে মাটিতে পড়তে হচ্ছে। কিন্তু সেম জিনিসটা যদি আমি একটা ভ্যাকুয়ামের মধ্যে চিন্তা করি, বা এমন একটা পাত্র যেখানে কোনো বাতাস নাই, এমন একটা পাত্র যেখানে কোনো বাতাস নাই, মনে করো আমি এখন এই জায়গাটা, এখন এই জায়গাটা আমি এখন, সরি, আমি যদি এই জায়গাটা এখন এমন কোনো কিছু দিয়ে ঢেকে দেই বা বন্ধ করে দিই, বা একটা বদ্ধ পাত্র নিয়ে আসি বা একটা ভ্যাকুয়াম টিউব নিয়ে আসি, আমি যদি এখন একটা ভ্যাকুয়াম টিউব নিয়ে এসে ভ্যাকুয়াম টিউবের মধ্যে বাতাস শূন্য করে তারপর এই পরীক্ষাটা করি, এই পরীক্ষাটা যদি করি, মনে করো এখানে কোনো বাতাস নাই, নো এয়ার নাও, নো এয়ার নাও, তো এখানে কি কোনো বাতাসের বাধা থাকবে? এখানে কিন্তু তাহলে কোনো থাকবে না বাতাসের বাধা, বা এফএস বা এফএল, এগুলো কিন্তু থাকবে না এখন, তাই না? এগুলো যদি না থাকে তখন দেখবা যেটা দেখা যায় যে পাথর খণ্ড আর পাতা একদম সমান সময়, সমান পথ অতিক্রম করে আমাদের মাটিতে বা ভূমি যেটা ছিল ওই ভূমির উপর গিয়ে পতিত হয়, একদম সমান সময়। এটার জন্য আমাদের যদি টি পরিমাণ সময় লাগে, তাহলে পাতার ক্ষেত্রেও টি পরিমাণ সময় নিয়ে সে মূলত এই মাটিটা স্পর্শ করবে। হ্যাঁ, এই যে মাটিটা স্পর্শ করবে, তা পাতা যে সময় নিবে, আমাদের পাথরখণ্ডটাও কি সেম পরিমাণ সময়টাই নিবে। ঠিক আছে, তো এই জিনিসটা লক্ষ্য করে বিজ্ঞানী গ্যালিলিও আহ পড়ন্ত বস্তু, এই যে পাথরখণ্ড যেটা নিচে পড়তেছে, পাতা যেটা নিচে পড়তেছে, এটা কিন্তু একটা পড়ন্ত বস্তু বা ফলিং বডিজ, তো ফলিং বডিজের উপর চিন্তা করে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র প্রদান করেন, এদেরকে পড়ন্ত বস্তু সূত্র বলা হয়। পড়ন্ত বস্তু সূত্রের মধ্যে তিনি মূলত যেটা বলছিলেন সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে এক নম্বরে তিনি বলছেন যে সমান সময় সমান দূরত্ব তখনই অতিক্রম করে যখন কোনো বাতাসের বাধা থাকে না। বাতাসের বাধা বা বাহ্যিক যদি কোনো বাধা না থাকে, তাহলে এক বা একাধিক বস্তু যদি একই সাথে মাটিতে পতিত হয়, তাহলে তারা সমান সময়, সমান সময়, সমান পথ কি করে, অতিক্রম করে। এটা হচ্ছে প্রথম সূত্র, প্রথম সূত্র, হ্যাঁ, বা ফার্স্ট ল।
মনে করো যে ফার্স্ট ল, হ্যাঁ এটা হচ্ছে একদম ফার্স্ট ল, সমান সময় সমান পথ অতিক্রম করে। সেকেন্ড ল কি? সেকেন্ড ল কি? সেকেন্ড ল হচ্ছে যে কোনো এক বা একাধিক বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, তো সময়ের সাথে সাথে তার যে বেগটা বাড়ে সেই সময়ের বেগটা হয় সমানুপাতিক। মানে সময়ের সাথে সাথে তারা যে পরিমাণ বেগ প্রাপ্ত হয় সেই বেগটা ওই সময়ের সাথে সমানুপাতিক, মানে যত সময় যায় তত তাদের বেগ বাড়ে। এই যে একটু আগে আমরা দেখলাম না একটা সূত্র, যে ভি ইজ ইকুয়াল টু জিটি, ভি ইজ ইকুয়াল টু জিটি, এখান থেকে আমরা কি লিখতে পারি আলটিমেটলি, ভি ইজ প্রপোর্শনাল টু টি লিখতে পারি, তাই না? যদি আমাদের জিটা কি কনস্ট্যান্ট, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে জি এর মান, তাই তো? জি এর মানে কিন্তু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে, তার মানে কি ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে উপর থেকে যখন কোন একটা বস্তু নিচে পড়তে থাকে, উপর থেকে যখন কোন একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, মনে করলাম এটা যদি আমাদের একটা বস্তু হয়, উপর থেকে যদি সে নিচের দিকে পড়তে থাকে, মনে করো যে উপর থেকে যদি সে নিচের দিকে পড়তে থাকে, এই যে একটা আমাদের বস্তু আছে, সে যদি উপর দিক থেকে নিচের দিকে পড়তে থাকে, তাহলে সময়ের সাথে সাথে, তাহলে কি হয়, সময়ের সাথে সাথে তার যে বেগটা হয় এখানে, সময়ের সাথে সাথে সে যে বেগ প্রাপ্ত হয়, বেগটা হচ্ছে আমাদের সময়ের সাথে কি সমানুপাতিক। যত সময় যায় তার বেগ তত কি হতে থাকে, বাড়তে থাকে। এটা কিন্তু আমরা একটু আগেও দেখলাম, হচ্ছে সমত্বরণের যে জায়গাটা থেকে আমরা দেখলাম না, সমকরণ থেকে যে আমরা বললাম মাধ্যাকর্ষ ত্বরণ, মাধ্যাকর্ষ ত্বরণ থেকে কিন্তু আমরা জিনিসটা একটু আগে দেখছিলাম। কোথায় গেল, এই যে এই জায়গাটা, এই যে দেখো সময়ের সাথে সাথে তার বেগ কিন্তু বাড়তে থাকে। ভি ওয়ান, ভি ওয়ান এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ভি ওয়ান এর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড আসতেছে, ভি টু এর ক্ষেত্রে চলে গেছে 19-এ। আবার ভি থ্রি এর ক্ষেত্রে চলে গেছে কিসে, 29 বা 30-এর কাছাকাছি। সেরকম কিন্তু সময় যত যাবে তত আমাদের বেগটা বাড়তে থাকে পরন্ত বস্তুর হিসাবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কি হতে থাকে, বেগটা বাড়তে থাকে। তো এটা হচ্ছে কি সেকেন্ড লতে উনি বলেছিলেন। থার্ড লতে গিয়ে উনি বললেন, থার্ড লতে গিয়ে উনি বলছে, থার্ড লতে গিয়ে উনি বলছে যে মানে ওই বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যতটুকু উচ্চতা অতিক্রম করে তা ওই সময়ের সাথে, সময়ের বর্গের সাথে সমানুপাতিক হয়। সময়ের বর্গের সাথে সমানুপাতিক হয় মানে মনে করো, মনে করো যে আগের মতোই যদি আমাদের এরকম একটা, যদি একটা ভূমি হয় এবং সেক্ষেত্রে আমাদের যদি একটা বস্তু থাকে এরকম, এবং এই বস্তুটা যদি নিচের দিকে পড়তে শুরু করে, তাহলে সেটা যদি আমাদের ভূমি থেকে মনে করলাম, সরি, মনে যদি ভূমি থেকে সেটা যদি এই উচ্চতা উপরে থাকে, একটা জিনিস মুছলে পুরোটা মুছে যায়, এটা একটা সমস্যা। এই মনে করলাম বস্তুটা যেটা আমাদের ভূমি থেকে, ভূমি থেকে এইচ পরিমাণ উচ্চতায় আছে সাপোজ, এইচ পরিমাণ উচ্চতায় আছে। তো এইখান থেকে তার নিচে পতিত হতে যে পরিমাণ সময়টা অ্যাকচুয়ালি লাগবে, ওই সময়টার সাথে আমাদের এইচ এর সম্পর্কটা হচ্ছে এমন হবে যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে, এইচ সমানুপাতিক কি টি স্কোয়ার, মানে অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সাথে সমানুপাতিক হারে কি করে, বাড়তে থাকে। সো এই তিনটা জিনিস আমাদের মূলত গ্যালিলিও বলে গেছেন পরন্ত বস্তুর সূত্র হিসেবে। এবং পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে না, আমরা যে গতি, পরন্ত বস্তুর সাথে আমরা যে গতি সূত্রগুলো দেখে আসছি, গতি সূত্রগুলো কিন্তু সেম। গতি সূত্রগুলো থেকে আমরা কি লিখছিলাম বলতো, আমরা যদি গতি সূত্রগুলো একটু আরেকবার রিক্যাপ করি, ফার্স্টে দেখছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের গতির ক্ষেত্রে বা সরল রৈখিকের ক্ষেত্রে। এটা দেখছিলাম আমরা সরল রৈখিকের ক্ষেত্রে। আচ্ছা দাঁড়াও, আমি যদি একটু মুছে দিই, মুছে দিই, আমরা যদি নিচের দিকে যাই, দেখো কি করি। ওকে, মনে করো আমাদের এখানে থাকবে হচ্ছে সরল রৈখিক, আর এখানে থাকবে আমাদের মনে করো পরন্ত, পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা মনে করি সরলরৈখিক গতি, এবং ওটা ছিল আমাদের পরন্ত বস্তুর গতি। সরলরৈখিক গতির ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা ছিল এরকম না, যে ভি ইজ ইকুয়াল টু
ইউ প্লাস এটি। এই সূত্রটা পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে হয়ে যাবে কেমন জানো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, এটা জাস্ট জিতে কনভার্ট হয়ে যাবে। ত্বরণটা ওখানে সমত্বরণ ছিল, এখানে কি সমত্বরণই থাকবে, কিন্তু সেটা হচ্ছে জি। আমরা জানি জি একটা কি সমত্বরণ না। ঠিক আছে, তো এক্ষেত্রে চেঞ্জ হবে এইভাবে। 2 নাম্বার আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে আরেকটা সূত্র, যে এস ইজ ইকুয়াল টু মনে করো ইউটি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার দেখছিলাম না? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ওই সূত্রটা এখানে কি চেঞ্জ হবে এভাবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, সেম জিনিস, এটা কনভার্ট হচ্ছে জিতে। আর এসটা আমি এখানে এইচ এর জায়গায় এসও বলতে পারি, কিন্তু এইচ বলতেছি কারণ ভূমি থেকে কিছু একটা উচ্চতা আমি যেহেতু কনসিডার করতেছি, সেক্ষেত্রে আমরা এইচ বললাম। ঠিক আছে, থার্ড ইকুয়েশনটা এরকম ছিল না? মনে করো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এরকম ছিল। এক্ষেত্রে সূত্রটা এভাবে কনভার্ট হবে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 কি হবে 2g, এস এর জায়গায় হবে আমাদের এইচ। ঠিক আছে, তো এভাবে হচ্ছে গিয়ে মূলত আমাদের সূত্রগুলো কিন্তু কনভার্ট হবে। ঠিক আছে, এইভাবে আমাদের সূত্রগুলো কি হবে, এই সূত্রগুলো আমরা এভাবে কনভার্ট হবে। তারপর আমাদের মেইন সূত্রটা কি ছিল, এরকম যে এস ইজ ইকুয়াল টু ভিটি ছিল আমাদের, না এটা কিন্তু আমাদের গড় বেগের সূত্র ছিল, সরি সমবেগের সূত্র ছিল। সমবেগের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, এই ক্ষেত্রে হবে আমাদের এইচ ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, আর গড় বেগের ক্ষেত্রে কিন্তু উভয় জায়গাতেই সেম, গড় বেগের ক্ষেত্রে কি হবে ভি প্লাস ইউ বাই 2 × টি। এখানেও কিন্তু সেম ভাবে হবে আমাদের গড় বেগের ক্ষেত্রে কি ভি প্লাস ইউ বাই 2 × টি। ঠিক আছে, আমাদের এই ভিটা যদি গড় বেগ হতো, তাহলে আমাদের 6 নাম্বার এভাবে লিখতে পারি না, যে এস ইকুয়াল টু মনে করো এই যে ভি টি গড় বেগ, তাহলে এইভাবে কি লিখতে পারি আমরা, এভাবে লিখতে পারি হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 × টি। এক্ষেত্রে আমরা সেম ভাবে লিখতে পারি এস ইকুয়াল টু যদি ভিটি হয় গড় বেগ, তাহলে কি ভি প্লাস ইউ বাই 2 × টি। এভাবে জাস্ট সূত্রগুলো কনভার্ট হয়, এভাবে জাস্ট কি হয়, সূত্রগুলো কনভার্ট হয়। আচ্ছা, এখন দেখো আমরা যদি সূত্রগুলো আরেকটু কনভার্ট করতে চাই, এগুলো তো সব আমরা সমত্বরণ নিয়ে লিখতেছিলাম তাই না, সবগুলো কিন্তু ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি মন্দন ঘটতো, যদি মন্দন ঘটতো তাহলে কি হইতো, সবগুলো তো ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি মন্দন ঘটতো, মন্দনের ক্ষেত্রে সবকিছু সেম থাকবে, আমি জাস্ট কি চেঞ্জ হবে বলি। মন্দনের ক্ষেত্রে মন্দনটা কি বলতো, মাইনাসে না, এটাই কিন্তু আমাদের মন্দন ছিল। তো তখন সূত্রগুলো এইভাবে কনভার্ট হবে। মনে করো 1 নাম্বার সূত্র ছিল আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল তাই না, তো এই জিনিসটা কনভার্ট হবে এইভাবে, এই জিনিসটা কনভার্ট হবে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, বা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, জাস্ট ত্বরণের আগে এবং মাধ্যাকর্ষণ ত্বরণের আগে একটা মাইনাস হয়ে যাবে, আর কিছুই না, আর কিছুই হবে না। ঠিক আছে, এখানে কাজ করবে হচ্ছে মন্দনের জন্য, এখানে কাজ করবে মন্দনের জন্য। আর এক্ষেত্রে কিভাবে বুঝবো, এক্ষেত্রে বুঝবো হচ্ছে যদি কোন একটা বস্তুকে আমরা, কোন একটা বস্তুকে আমরা নিচ থেকে, কোন একটা বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, কোন একটা বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, মনে করি এখানে একটা বস্তু ছিল আমাদের, এই বস্তুটাকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিয়ে উপরে উঠাই, উপরের দিকে যদি নিক্ষেপ করি, তাহলে একটা জিনিস এরকম উপরে উঠে তাই না, উপরে উঠে সে কিন্তু উপরে গিয়ে থেমে যায়, শেষ পর্যন্ত গিয়ে থেমে যায়, থেমে সে আবার নিচে ব্যাক করে। এই যে থামে কেন, কারণ এই বস্তুটাকে কিন্তু সবসময় একটা অভিকর্ষ বল নিচের দিকে টানতেছে। সে যখন এখানে থাকবে তখনও তাকে টানবে, সে যখন এখানে আসে তখন কিন্তু তাকে টানতেছে। তো টানার কারণে কিন্তু একসময় গিয়ে তার বেগটা এখানে সর্বোচ্চ হয়, এখানে কিন্তু তার বেগটা সর্বোচ্চ হয়। সর্বোচ্চ বেগ নেওয়ার পর সে কিন্তু এখানে থেমে যায়, থেমে গিয়ে সে আবার নিচে ব্যাক করে। তো সে যখন নিচে ব্যাক করতে থাকে, কিসের কারণে ব্যাক করে, ওই যে অভিকর্ষ বল, ওই যে অভিকর্ষ বল, ওই বলের কারণে সে মেনলি ব্যাক করতে থাকে, তাই না? তো যখন আমরা তাকে স্থির অবস্থান থেকে উপরে নিক্ষেপ করি কোন একটা বল দিয়ে, এফইএক্সটি বা বাহ্যিক বল দিয়ে যখন তাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তখন সে তার ওজনের বিপরীতে যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে, এই জন্যই সামনে কি বসে, এই জন্যই সামনে একটা মাইনাস আমাদেরকে বসাতে হয়। ঠিক আছে, এই যে সামনে একটা মাইনাস বসাতে হয় আমাদেরকে। ওকে, তারপর বাকি সূত্রগুলো কি ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল না,
হাফ ইট স্কোয়ার ছিল। এটা কিভাবে কনভার্ট হয়? এটা কনভার্ট হয় হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ ইট স্কোয়ার, তাই না? মাইনাস হাফ ইট স্কোয়ার হচ্ছে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে বা অভিলম্বিক উচ্চতায় কি হইতো? এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, 3 নাম্বার ইকুয়েশন ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমরা তো মন্দনের ক্ষেত্রে হবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হতো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে গিয়ে মূলত আমাদের সূত্রগুলা জাস্ট এক রূপ থেকে অন্য রূপে যাবে। ত্বরণের ক্ষেত্রে সবকিছু প্লাস হবে। এটা আমি এখানে লিখে দিই যে ত্বরণের ক্ষেত্রে প্লাস, ত্বরণের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে কি এটা সবসময় কি হয়? পজিটিভ হয়। মন্দনের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে আমাদের এটা কি হয়? এটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, এই দুটো জিনিস জাস্ট মাথায় রেখে সূত্রগুলোকে কনভার্ট করে ফেললেই, তাইলেই কিন্তু আমাদের জাস্ট কোনো সমস্যা নাই। জাস্ট একটা একটা করে সূত্র বানাবো, সূত্র বানায় পরবর্তীতে আমরা জাস্ট একটা একটা করে ম্যাথ করতে থাকবো। ঠিক আছে, তো আমাদের মূলত এই চ্যাপ্টারের বেসিক এবং কনসেপ্ট প্লাস থিওরি এই পর্যন্তই। ঠিক আছে, আমাদের কিন্তু এই চ্যাপ্টারের বেসিক, বেসিক কনসেপ্ট প্লাস কি থিওরি, থিওরি কিন্তু ডান। ঠিক আছে, থিওরি কিন্তু ডান। দেখছো, খুবই ছোট একটা চ্যাপ্টার এবং খুবই মজার একটা চ্যাপ্টার। আমরা যখন ম্যাথ করবো ম্যাথগুলো দেখবে আরো খুবই ইন্টারেস্টিং। সো ইন্টারেস্টিং ম্যাথগুলো যখন করবা দেখবে যে চ্যাপ্টারটা খুব মজা লাগতেছে। জাস্ট সূত্র 4টা মুখস্থ করতে হবে। এই যে এই সূত্রগুলো জাস্ট মুখস্থ করবা, সূত্রগুলো জাস্ট মুখস্থ করবা, পরন্ত সূত্রগুলো মুখস্থ করবা, তাইলে কিন্তু দেখবে যে ইজি, তেমন কঠিন কিন্তু কিছু না। বেসিক কনসেপ্ট আমি যা পড়াইলাম থিওরি পর্যন্ত এগুলাই। ঠিক আছে, এর বাইরে তেমন কিছু নাই। জাস্ট আমরা এখন ম্যাথ গুলা করবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে সিলেক্টিভ কিছু ম্যাথ করব, যাতে ওই ম্যাথ গুলা করলে বাকি সব ধরনের ম্যাথ তোমরা পারো। এবং আশা করি একদম বই ধরে সব ম্যাথ করানো লাগবে না। জাস্ট যে টাইপ ভিত্তিক যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো থেকে কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করলেই, জাস্ট এই ক্লাসটা দেখলেই পরবর্তীতে তোমরা বাসায় প্র্যাকটিস করলে এমনিতেই পারবা। ঠিক আছে, সো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে আমরা মূলত ফার্স্ট থেকে যদি একটু রিক্যাপ করি আমরা কি কি দেখছি। ফার্স্ট থেকে যদি আমরা একটু রিক্যাপ, সরি, ফার্স্ট থেকে যদি আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি দেখছি। আমরা ফার্স্টে দেখছিলাম একেবারে, একেবারে ফার্স্টে আমরা মাত্রা থেকে শুরু করেছিলাম আজকে ক্লাসটাতে। মাত্রা থেকে বলেছিলাম যে এমসিকিউর জন্য এখানে খুব ইম্পর্টেন্ট, মাত্রা আসে অনেক এমসিকিউতে। তারপর সৃজনশীলের কতে চলে আসবে, বা যে ছোট ছোট পরীক্ষা হয় আমাদের স্কুলে, টিউটোরিয়াল পরীক্ষা, সিটি পরীক্ষা, সেখানে আমাদের মাত্রা থেকে ম্যাথ আসতে পারে। হ্যাঁ, আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবো অবশ্যই। তারপর আমরা বেগকে দুই ভাগে ভাগ করে সমবেগ এবং অসমবেগের কনসেপ্ট দেখেছি। ঠিক আছে, তারপর আমরা ত্বরণকেও সেম ভাবে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমত্বরণ হয়, একটা অসমত্বরণ হয়। আমরা সমত্বরণ নিয়ে কথাবার্তা বলেছি, অসমত্বরণ নিয়ে কথাবার্তা বলেছি। তারপর আমরা গতির সমীকরণ গুলা বা গতির এক কথায় যে ফর্মুলা গুলা বা সূত্রগুলা, সেখান থেকে আমরা শুরু করি, তাই না? সেখান থেকে আমরা শুরু করি এবং আমরা দেখি যে গতির সমীকরণ মূলত 4টা। এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন সূত্র কোন সময় অ্যাপ্লাই করব। সব সূত্র কিন্তু সবসময় অ্যাপ্লাই করা যাবে না। যখন আমাদেরকে যা দেওয়া থাকবে ওই বেসিসে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কখন সমত্বরণ ইউজ করতে হবে, সমত্বরণের ক্ষেত্রে কোন সূত্রটা আছে সেই অনুযায়ী আমাদেরকে সূত্র ইউজ করতে হবে। তারপর সমবেগের ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু ভিটি ইউজ করতে হবে, ওখানে অন্য কোনো সূত্র ইউজ করলে হবে না। হ্যাঁ, বা সমবেগের মধ্যে আবার সমত্বরণের কনসেপ্ট ঢুকাই দেওয়া যাবে না। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তখন দেখতে হবে যে এই ক্ষেত্রে কোন, মানে ওই ধরনের ম্যাথটায় আমাকে এই ধরনের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যখন আমাদেরকে দুইটা ভিন্ন ভিন্ন বেগ বলা থাকবে, আদি বেগ শেষ বেগ, সাথে যদি আমাদের কিছু সরণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ত্বরণ বের করতে বলে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস 2s সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। এবং আমাদেরকে লিমিটেড পরিমাণ ডেটাই দেওয়া থাকবে, যে ডেটা দিয়ে আমরা আসলে কোনো একটা সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারবো। তো ওইরকম ভাবে আমাদের ম্যাথগুলো সাজানো থাকে। সো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে কোন সূত্রটা কিসের জন্য। তারপর আমরা মাধ্যাকর্ষ ত্বরণ নিয়ে কিছুটা আলোচনা করেছি। মাধ্যাকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু জিটি হয়, এবং এই জি এর কারণে এবং সময়ের সাথে সাথে আমাদের আহ বেগটা কিন্তু বাড়তে থাকে। এই জন্য অনেক উপর থেকে কোনো একটা বস্তু যখন নিচে পতিত হয় তখন সেটা বেশি ধ্বংস করে, বা আমাদের হাতে ব্যথা লাগে যখন আমরা কোনো একটা বল ক্যাচ করি ক্রিকেট খেলার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই কনসেপ্ট গুলো আমরা আলোচনা করেছি। তারপর আমরা সমবেগের ক্ষেত্রে কোন সূত্র, সমত্বরণের ক্ষেত্রে কোন সূত্র দেখেছি। তারপরে পরন্ত বস্তুর আমরা সূত্র দেখেছি, তাই না?
পরন্ত বস্তুর আমরা সূত্র দেখেছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি সূত্র কিভাবে কাজ করে। তিনটা সূত্র ছিল। সমান সময় সমান পথ অতিক্রম করা, তারপরে v is proportional to t, h proportional to t স্কয়ার, এই জিনিসগুলো আমরা মূলত দেখেছি। হ্যাঁ, সরলরৈখিক গতির ক্ষেত্রে সূত্রের কিরকম রূপ কাজ করে এবং পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে সূত্রের রূপটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, ত্বরণের ক্ষেত্রে কিভাবে কাজ করে, মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, এই ব্যাপারগুলো মূলত আমরা আজকের ক্লাসে দেখিয়েছি। এবং এর মধ্য দিয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং সরলরৈখিক গতির মন্দন দিয়ে আমাদের মূলত বেসিক প্লাস কনসেপ্ট প্লাস থিওরি তিনটাই একসাথে শেষ হয়ে গিয়েছে। এবং আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ম্যাথ স্টার্ট করব। আমরা হয়তো বা একটা ক্লাস কিংবা দুইটা ক্লাসের মধ্যে সমস্ত ম্যাথ দেখে ফেলবো এবং প্রত্যেকটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করব, বই ধরে ধরে সমস্ত ম্যাথ করব না, অবশ্যই টাইপ ধরে ধরে ম্যাথ করব। আশা করি প্রত্যেকটা টাইপ যদি তোমরা বুঝতে পারো তাহলে গতি চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না, একদম বেসিক প্লাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করে সামনের দিকে মুভ অন করব। তো টিল দেন আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। আশা করি তোমাদের সবাই ক্লাসটা ভালো লাগবে এবং ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি। ভাইয়ার যদি ক্লাসে কোনো ধরনের বলায় ভুল থাকে বা কোনো ধরনের ত্রুটি থাকে ক্লাসের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবা। মানুষ মাত্রই ভুল, তাই না? টু এয়ার ইজ হিউম্যান, টু এয়ার ইজ হিউম্যান। তো মানুষ মাত্রই ভুল। ভাইয়ার যদি পড়াশোনার মধ্যে কোনো ধরনের কোনো ভুল তোমরা খুঁজে পাও যে ভাই এটা ভুল বলছি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর হচ্ছে গিয়ে ভাই একদম বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। সেই জন্য আহ তোমাদেরকে আমি মূলত এই জন্যই পড়াই যাতে তোমরা আমাদের ছোট ভাই বোন হিসেবে তোমরা খুব ভালো মতো ব্যাপারগুলো বুঝো, যেমনটা আমাদেরকে আমাদের স্যাররা বুঝিয়েছেন এক সময়, তাই না? তো এভাবেই মূলত আমাদের জ্ঞানগুলো, নলেজ গুলো যা আমরা গ্যাদার করি আমাদের স্যারদের কাছ থেকে বা আমাদের গুরুজনদের কাছ থেকে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে ছড়িয়ে দেওয়াই মূলত আমাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্য। জ্ঞান অর্জন করে যে জাস্ট টাকা পয়সা ইনকাম করবো ব্যাপারটা কিন্তু তেমন না। জ্ঞান অর্জন করব এবং জ্ঞানটা সব জায়গায় সমানভাবে ছড়াই দিতে হবে, যাতে আমি যতটুকু জানি আরেকজন যাতে সেই পরিমাণ জানতে পারে, ঠিক আছে? বা তার কাছ থেকে আমি কিছু পরিমাণ জানতে পারি। এই জন্যই বললাম যে ভাইয়া যদি কোনো সমস্যা থাকে ক্লাসের মধ্যে, যে আমি এটা ভুল লিখছি বা আমি এটা ভুল পড়াইছি, আমি এটা ভুল বুঝাইছি, এবং সেটা যদি তুমি ধরতে পারো তাহলে তো অবশ্যই খুব ভালো, সেটা আমাকে জানাবা, লেট মি নো অ্যাবাউট দিস ফ্যাক্ট। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।